বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 25শে আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 50তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস। তো দেওয়ানি কার্যবিধি থেকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রিলিমিনারিতে 20টা প্রশ্ন থাকে, 20টায় 20 মার্ক, এবং লিখিত পরীক্ষায় 2টা প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখতে হয়, ওখানে 15 15। আর ভাইভাতে তো জিজ্ঞেস করতেই পারে। আর যারা কোর্ট কাছারিতে যাবেন, যারা সিভিল প্র্যাকটিস করবেন, দেওয়ানি কার্যবিধি তো অবশ্যই জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। তো আসেন আমরা পড়া শুরু করি। যে দেওয়ানি কার্যবিধি, এই আইনটা প্রণয়ন করা হয়েছে 1908 সালে। তো তার আগে, দেওয়ানি কার্যবিধি পড়ার আগে আমরা একটু বলিনি, সেটা হলো যে সমগ্র আইনকে, এই যে যে আমরা যে বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্ট ছাড়াও আমাদের আরো অনেক আইন আছে। এই আইনের ক্যাটাগরিকে ক্যাটাগরি যদি আমরা দেখি, আইন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে প্রসিডিউরাল ল, আর একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। তো প্রসিডিউরাল ল এর বাংলা বলা যেতে পারে পদ্ধতিগত আইন। প্রসিডিউরাল ল এর আরেকটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ ল। বুঝছেন? তো প্রসিডিউরাল ল আসলে কাকে বলে এটা আমাদের জানতে হবে। প্রসিডিউরাল ল হলো যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু যে আইন অনুসারে কোনো শাস্তি দেওয়া হয় না বা কোনো প্রতিকার দেওয়া হয় না, কিন্তু একটা মামলা কিভাবে হবে, কোথায় দায়ের হবে, কোথায় বিচার হবে, কোথায় তদন্ত হবে, কোথায় অনুসন্ধান হবে, কিভাবে বিচার হবে, কতদিনের মধ্যে বিচার হবে, কিভাবে রায় হবে, এই যে যে বিধিবিধান, এই বিধিবিধানগুলো যে আইনে বলা হয়েছে সেটাকেই বলে পদ্ধতিগত আইন। আর যে আইনে শাস্তি বা প্রতিকার, কি কি বলেন, শাস্তি বা প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু ওই শাস্তি আর ওই প্রতিকার পেতে হলে কিভাবে মামলা করতে হবে সেটা ওই আইনে বলে নাই। সেই আইনটাকে বলা হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন। আমি একটু উদাহরণ দিই, শুনেন। ধরেন, দণ্ডবিধিতে 300 ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 302 ধারায় খুনের শাস্তি দিয়েছে, যে খুনের শাস্তি হলো যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড, নাকি? তো দণ্ডবিধির কোনো জায়গায় বলে নাই যে এই খুনের মামলাটা থানায় হবে না কোর্টে হবে, তদন্ত কিভাবে হবে, অনুসন্ধান কিভাবে হবে, চার্জ গঠন কিভাবে হবে, বিচার কতদিনের মধ্যে হবে, কোন আদালত বিচার করবে, কতদিনের মধ্যে বিচার হবে, কোথায় আপিল হবে, এই কথাগুলো কিন্তু দণ্ডবিধির কোথাও নেই। দণ্ডবিধিতে শুধু সংজ্ঞা দিছে আর কি দিছে, শাস্তি, কিন্তু কিছু বলে নাই। তো তাহলে এই খুনের বিচার কিভাবে হবে, মামলা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, এটা জানার জন্য আমার জানতে হচ্ছে কি, ফৌজদারি কার্যবিধি। বুঝছেন? কারণ ফৌজদারি কার্যবিধিতে বলেছে যে একটা মামলা কোথায় হয়, কিভাবে বিচার হয়, কিভাবে রায় হয়, কিভাবে আপিল হয়। বুঝেন কিনা? তো ফৌজদারি কার্যবিধিতে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছে। তাহলে আমি আপনাদের মাত্রই বললাম যে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছে সেটাকে কি বলে, পদ্ধতিগত আইন। এবং ফৌজদারি কার্যবিধির কোথাও কোনো অপরাধের সংজ্ঞা নাই, কোনো সাজা নাই। ফৌজদারি কার্যবিধিতে হলো বিভিন্ন পদ্ধতি নিয়েই বলতে। তো এজন্য ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। আর শুধু পদ্ধতিগত আইন দিয়ে কিছু হয় না, পদ্ধতিগত আইন লাগে, কিন্তু তার আগে একটা কি লাগবে, মূল আইন লাগবে, সাবস্ট্যান্টিভ ল। তাহলে ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে মূল আইন হচ্ছে দণ্ডবিধি। এরা একে অন্যের পরিপূরক। শুধু মূল আইন দিয়েও কিছু হয় না, শুধু পদ্ধতিগত আইন দিয়েও কিছু হয় না। বুঝতে পারছেন? আমি সব সময় যখন ছাত্রছাত্রীদের বুঝাই, আমি বলি যে ফৌজদারি কার্যবিধি ধরেন একটা বন্দুক, বন্দুকে অনেক জিনিস থাকে। আর দণ্ডবিধি হলো, যেহেতু মূল আইন, দণ্ডবিধি হলো একটা গুলি। তো ফৌজদারি কার্যবিধি নামক বন্দুকে দণ্ডবিধি নামক গুলি ব্যবহার করা যায়। বুঝছেন? এবং এই ফৌজদারি কার্যবিধি ছাড়াও, মানে দণ্ডবিধি ছাড়াও, অনেক বিশেষ আইন আছে যেগুলোর ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। যেরকম নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, যৌতুক নিরোধ আইন, এইগুলারও বিচার কিভাবে হবে, কোন পদ্ধতিতে মামলা হবে, কোন পদ্ধতিতে বিচার হবে, এই কথাগুলো বলা আছে ফৌজদারি কার্যবিধিতে। বুঝছেন? তাহলে আমরা বলতে পারি
খুব সহজে যে যে আইনে মামলা করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে সেটাকে বলে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। আর যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, কিন্তু শাস্তি বা প্রতিকার কিভাবে কিভাবে পেতে হবে এটা কিন্তু ওই আইনে বলে নাই, তাহলে সে আইনটা বলে মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে পরাস্তি দেওয়ানি কার্যবিধি, কিন্তু আলোচনা করি তো ফৌজদারি আর দণ্ডবিধি নিয়ে। আচ্ছা, একই জিনিস। দেওয়ানি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধিতে একটা মামলায় বাদী বিবাদী কি হবে, তারপরে কতদিনের মধ্যে বিচার হবে, কোন আদালতে দায়ের করা যাবে, কিভাবে ইস্যু গঠন হবে, কিভাবে পারেন্টরি হিয়ারিং হবে, কিভাবে আর্গুমেন্ট হবে, কিভাবে রায় হবে, কিভাবে ডিক্রি হবে, এই সব কিছু বলা আছে দেওয়ানি কার্যবিধিতে। কিন্তু মামলা যখন আমরা করব তখন দেওয়ানি কার্যবিধিতে জাস্ট পদ্ধতি বলছে, একটা সাবস্ট্যান্টিভ ল লাগবে। তো দেওয়ানি মামলার ক্ষেত্রে সেই সাবস্ট্যান্টিভ ল হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন যখন আমরা পড়বো, ওই জায়গায় বলা আছে দখল উদ্ধারের মামলা, ওই জায়গায় বলা হয়েছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ওখানে বলা হয়েছে দলিল সংশোধন, চুক্তি রদ, নিষেধাজ্ঞা, ঘোষণামূলক মোকদ্দমা ইত্যাদি। কিন্তু ওই মামলাগুলো কিভাবে করা হবে সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলে নাই, সেটা বলা হয়েছে কোথায়? দেওয়ানি কার্যবিধিতে। তাহলে আমরা বলতে পারি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন হচ্ছে দেওয়ানি কার্যবিধি। আর দেওয়ানি মামলার ক্ষেত্রে মূল আইন তাহলে কোনটা? সুনির্দিষ্ট প্রতিকার আইন। আবার বলি শুনেন, যে আইনে বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে সেটা হলো প্রসিডিউরাল ল, আর যে আইনে প্রতিকার আর শাস্তি নিয়ে আলোচনা করছে সেটা হলো কি? মূল আইন বা সাবস্ট্যান্টিভ আইন বা মৌলিক আইন বা তত্ত্বগত আইন। বুঝছেন? তো সেই হিসাবে যারা এতটুকু মনে রাখতে পারবেন না তাদের জন্য হলো যে আপনাদের বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের মধ্যে মাত্র 2টা হলো সাবস্ট্যান্টিভ ল। একটা হলো দণ্ডবিধি 1860 আর সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। 1877 এই 2টা আইন ছাড়া আর বাদ বাকি যা আছে সব কি? প্রসিডিউরাল ল। বাট আমি যেভাবে বুঝাইলাম তাতে আপনাদের বোঝা উচিত যে মামলা কিভাবে করবে এই পদ্ধতি যেখানে আছে সেটা হলো প্রসিডিউরাল ল, আর যে আইনে দণ্ড বা প্রতিকার নিয়ে আলোচনা করছে সেটাকে বলে কি? সাবস্ট্যান্টিভ ল। বুঝছেন? তো এই হলো কথা। দেখেন আমরা একটু বইয়ে চলে আসি, একটু পড়া শুরু করি। দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। দেওয়ানি মকদ্দমার বিচার প্রক্রিয়া পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি। এই আইনে মকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে দেওয়ানি কোর্ট সমূহ, আন্ডারলাইন করবেন, যেমন পদ্ধতি অনুসরণ করবে, মকদ্দমার পক্ষসমূহ কিভাবে মকদ্দমা দায়ের করবে, মকদ্দমার আর্জি, লিখিত জবাব দাখিল করবে, সমন জারি, পক্ষসমূহের শুনানির সময় উপস্থিতি, মকদ্দমার শুনানি, রায় ঘোষণা, ডিক্রি জারি, বলবৎকরণ, আপিল, রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই এটি একটা কি আইন? আন্ডারলাইন করবেন, এটি একটি পদ্ধতিগত আইন। আর পদ্ধতিগত আইনের 2টা ইংরেজি প্রতিশব্দ আছে, একটা দেখেন প্রসিডিউরাল ল, আর একটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ল। ঠিক আছে? তো এখন আমরা একটু চলে আসি যে দেওয়ানি কার্যবিধি প্রণয়নের ইতিহাস। সর্বপ্রথম শব্দটা গোল্ডেন, সর্বপ্রথম 1859 সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ করা হয়। সর্বপ্রথম কত সালে? 1859 সালে। বর্তমানে দেওয়ানি কার্যবিধি 1908 সালে প্রণয়ন করা হয়। তবে আমরা বর্তমানে যেটা পড়তেছি এটা পাস করছে কত সালে? 1908। একটু বলে রাখি, প্রণয়ন আর পাস একই কথা। প্রণয়ন আর পাস একই কথা। এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে এটা কার্যকর। তাহলে এখানে আমরা যে ইতিহাসটা জানলাম যে সর্বপ্রথম যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বপ্রথম সিভিল কোড সংক্রান্ত আইন পাস হয় কত সালে? বিধিবদ্ধ বা কোডিফাইড পাস একই কথা। প্রণয়ন, বিধিবদ্ধ, পাস, কোডিফাইড একই ভাষা। 1859 সালে। বর্তমানে আমরা যেটা পড়তেছি এটা পাস হয় কত সালে? 1908। কার্যকর হয় কত? 1909 সালের 1 জানুয়ারি। বুঝছেন? আচ্ছা, তো সর্বশেষ সংশোধন দেখেন, সর্বশেষ সংশোধন এখানে যেটা আছে এটা এখন আর প্রযোজ্য না। এখানে একটু লিখে রাখেন, সর্বশেষ সংশোধনের ওখানে তীর চিহ্ন দিয়ে লেখেন 2025 সাল। 2025 সাল দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয় 2025 সালে। এবং 2025 লিখলেই হবে, 2025। এবং এখানে বেশ কতগুলো বিধান সংশোধন করা হয়, এগুলার এখন আলোচনা করব না। আমরা যখন সংশ্লিষ্ট সেই ধারার কাছে যাব বলে দিব এটা সংশোধন করছে। উদাহরণস্বরূপ বলা যায় যে এখন দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে
26 ধারাটা সংশোধন করছে, এখন বলছে যে হলফনামা সহকারে দেওয়ানি মামলা দায়ের করতে হবে। আগে সাক্ষী এসে কাঠগড়ায় দাঁড়াইয়া সাক্ষী দিত, এখন আর ওইটার দরকার নাই, এখন এফিডেভিট সহকারে মামলা দায়ের করবে, আর প্রতিপক্ষ এসে শুধু তারা জেরা করবে। এই হলো কাহিনী, বুঝছেন? যাতে সময় বাঁচানো যায় দ্রুত, কারণ এই কথাগুলো তো সে আদালতে কাঠগড়ায় দাঁড়াই বলতো, তো সেই কথাগুলো এখন এফিডেভিট আকারে আর্জির সাথেই জমা দিতে হবে, যাতে প্রতিপক্ষরে আবার আবার ভাবতে পারেন যে সে যদি এফিডেভিট আকারে জমা দেয় তাহলে প্রতিপক্ষের আবার স্বার্থ ক্ষুণ্ণ হলো কিনা, না, তারে তো জেরা করার সুযোগ প্রতিপক্ষ পাচ্ছে। তো এরকম 26 ধারা, তারপরে 56 ধারা, এরপরে 41 আদেশের কয়েকটা বিধি, এরকম কয়েকটা বিধিবিধান বর্তমানে সংশোধন করা হয়েছে। 35 ক ধারা, এটা আমরা যখন সংশ্লিষ্ট ওই ধারার কাছে যাব তখন বলে দেব যে এবার এটা সংশোধন করছে, বুঝছেন? তাহলে যদি বলে যে দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয় কত সালে? 2025 সালে। ধন্যবাদ। আর বাকি এইটুকু পড়ার দরকার নাই, এই সর্বশেষ সংশোধনী এই বইতে যেটা আছে এটা পড়ার প্রয়োজন নাই। তথ্যচিত্রতে আসেন। তথ্যচিত্র, মোট ধারা 158টি, ডান সাইডে তথ্যচিত্র, ডান সাইডে উপরে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আপনার, হ্যাঁ। মোট দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা কয়টা? 158টি। মোট অর্ডার বা আদেশ বললেন 51টি। সর্বপ্রথম দেওয়ানি কার্যবিধি বিধিবদ্ধ হয়, আন্ডারলাইন করেন, 1859 সালে। দেওয়ানি কার্যবিধি 1908 সালের 5 নং আইন। আইনটি প্রণয়ন করা হয় 1908 সালে, এটা আমরা জানি। কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। সর্বশেষ সংশোধিত 2025। সর্বশেষ সংশোধনী 2025। 17 কেটে 25 লিখে দেন। বর্তমানে মোট 3টি তফসিল বলবৎ আছে, একটু ব্র্যাকেটে লিখে রাখেন। মোট তফসিল 5টা। মোট তফসিল কয়টা? 5টা, বাট বলবৎ আছে 3টা। আমরা একটু পরেই পড়বো কোন তফসিলে কি আছে, একটু পরেই পড়বো। বাট যদি বলে যে মোট তফসিল কয়টা? 5টা। কোন জায়গায় কি করবেন? বলবৎ আছে, কিছু করা লাগবে না, চুপ করে দেখেন, কিছু লেখাও লাগবে না। বর্তমানে বলবৎ আছে কয়টা? 3টা। আর দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। দেখেন আমরা চলে আসি বিগত বছরের প্রশ্নে, যে সর্বপ্রথম কখন সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়? 1859 সালে। কোডিফাইড মানে পাস হয়, বুঝছেন? আর 2017 সালে একটা প্রশ্ন এসেছিল যে দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সালে? 1909 সালের 1 জানুয়ারি। আচ্ছা, এখন আমরা চলে আসি দেওয়ানি কার্যবিধির ধারা, তফসিল, আদেশ, বিধি। যে ধারা কেন, তফসিল কেন, আদেশ কেন, বিধি কেন, এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য দেখেন যে দেওয়ানি কার্যবিধির বিন্যাস, দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 2টি অংশ। এই যে দেওয়ানি কার্যবিধি কয়টা অংশ? দেখেন, প্রথম অংশে আছে ধারা, আর দ্বিতীয় অংশে আছে তফসিল। প্রথম অংশে কি আছে? ধারা। দ্বিতীয় অংশ আছে তফসিল। তো আমরা প্রথমে চলে আসি ধারা। মোট ধারা 158টি, এটা আমরা জানি। আর এই জায়গার তফসিল, মোট 3টি তফসিল বর্তমানে বলবৎ আছে, কিন্তু এই জায়গায় লিখবেন যে মোট তফসিল আছে 5টি। মোট তফসিল কয়টা? 5টি, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা? 3টা। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে স্যার, যে কোনো আইনে ধারা তো থাকে, ধারা থাকার পরেও ওই আইনে কেন তফসিল দরকার হয়? বুঝছেন? ধারাতে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয় তফসিলে। ধরেন আপনি এক জায়গায় বেড়াইতে যাচ্ছেন, এখন আপনি তো আপনার জামা কাপড়, ঘড়ি, যা যা দরকার নিছেন। এখন যদি আরো বেশি জামা কাপড় দরকার হয়, ওই জায়গায় কয়দিন থাকবেন, 10-12 দিন থাকবেন বা লাগতে পারে, তখন আপনার পকেটের মধ্যে তো ওই জামা কাপড় নেওয়ার দরকার নাই, তখন কি নেন? ব্যাগ নেন। ব্যাগে বিস্তারিত সবকিছু থাকে, তাহলে ওই ব্যাগ হলো তফসিল, বুঝছেন? আর যে জায়গায় আপনি আহ, আজকে যাবো আজকে ফিরে আসবো, কোনো কাজ নাই, সে জায়গায় কি ব্যাগ নেন? ব্যাগ নেন না। এই জন্য দেখবেন ছোট আইনের কোনো তফসিল নাই, ছোট আইনের তফসিল নাই, কিন্তু বড় আইনের কি আছে? তফসিল আছে। ফৌজদারি কার্যবিধির তফসিল আছে, দেওয়ানি কার্যবিধির কি তফসিল আছে। তাহলে সহজ কথা হলো যে ধারা তো 158টা, এই 158টা ধারায় অনেক কথা আছে, বিস্তারিত বলা যায় না, সেটাই হচ্ছে কি তফসিল। বুঝেন কিনা? আচ্ছা, এখন আমরা চলে আসি তফসিল সমূহ। দেখেন, আসেন আসেন,
প্রথম তফসিলে আছে আদেশ ও বিধিসমূহ, অর্ডারস এন্ড রুলস। মোট আদেশ আছে 51টি, গোল্ডেন। মোট আদেশ কয়টা? 51টি। একটু পাশে লিখে রাখেন বলবৎ 50টি। বলবৎ 50টি, মোট আদেশ আছে 51টি, কিন্তু এর মধ্যে বলবৎ কতটি? 50টি। এবং পাশে আর একটু লেখেন যে 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। 49, 51 নং আদেশটি 1949 সালে বাতিল করা হয়। তাহলে এখানে দেখেন, যদি বলে যে দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলে কি আছে? আদেশ ও বিধি। আদেশ ও বিধি। মোট কয়টা আদেশ আছে? 51টা। বলবৎ আছে কয়টা? 50টা। কত নম্বর আদেশ বাতিল হয়েছে? 51 নম্বর আদেশ বাতিল কত সালে? 1949 সালে। এখন যদি বলেন স্যার আদেশ ও বিধি সমূহ এই জিনিসগুলা কি, ওই যে একটু আগে বললাম যে ধারায় যে কথাগুলো বলছে সেইগুলো ব্যাখ্যা করছে কিসে? তফসিলে। তফসিলে। আর প্রথম তফসিলে আছে কি? আদেশ ও বিধি। এই আদেশ, ধরেন আমি একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি, শুনেন। ধরেন আহ দেওয়ানি কার্যবিধির 26 আদেশে আছে যে আরজি দাখিলের মাধ্যমে প্রতিটি দেওয়ানি মোকদ্দমা শুরু হবে, কিন্তু ওই জায়গায় বলে নাই যে আরজির উপাদান কি, আরজিতে কি কি থাকতে হবে, আরজি ফেরত কি, আরজি খারিজ কি, আরজির সাথে কি কি কাগজপাতি দেওয়া লাগবে, এই কথা কিন্তু 26 ধারায় বলে নাই। এই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে 7 আদেশে 6 আদেশে, বুঝছেন? তাহলে যে কথাটা ধারায় জাস্ট বলে গেছে সেটারে বিস্তারিত ব্যাখ্যা করছে তফসিল। আর প্রথম তফসিলে আছে কি? আদেশ। বলতে পারি আদেশে ব্যাখ্যা করছে যে এত 26 ধারা সমান সমান 4 আদেশ, 4 আদেশে কিছু বলছে, 6 আদেশে কিছু বলছে, 7 আদেশে কিছু বলছে। বুঝছেন? যখন আমরা পড়বো তখন বুঝবো। তাহলে আদেশ আর ধারার মধ্যে পার্থক্য হলো, যারা এক জায়গায় মানে ইসলাম ধর্মাবলম্বী আছেন তাদের উদ্দেশ্যে বলি, কারণ আমাদের পবিত্র গ্রন্থ হলো আল কোরআন। তো আল কোরআনে যত আয়াত আছে ওই আয়াতে ধরেন বলা আছে যে সালাত কায়েম করো, কিন্তু সালাত কয়, মানে কয় রাকাত হবে, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই বিধিবিধান গুলো কিন্তু কোরআনে বিস্তারিত বলে নাই। এই বিধিবিধান গুলো আছে কোথায়? হাদিসে। বুঝছেন? তো তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ধারা হচ্ছে কোরআনের মতো হচ্ছে ধারাগুলো নাকি, আর আদেশগুলো হচ্ছে কিসের মতো? হাদিসের মতো। বুঝছেন? আবার সামনে গিয়ে পড়বো, একটু বলে নেই, যদি কখনো হাদিস এবং কোরআনের মাঝে কনফ্লিক্ট হয়, যে হাদিসে বলতেছে একরকম, কোরআনে বলতেছে একরকম, তাহলে প্রাধান্য পাবে হচ্ছে কোরআন। ঠিক একইভাবে আদেশে আর ধারা নিয়ে যদি সন্দেহের অবতারণা হয় যে কোনটা প্রাধান্য পাবে, তাহলে ধারা। বুঝছেন? তাহলে আজকে থেকে বুঝবেন যে ধারার সাথে তফসিল বা আদেশের পার্থক্য কি। ধারায় যে কথাটা বলেছে সেটারে বিস্তারিত ব্যাখ্যা করেছে তফসিল, আর তফসিলে আছে কি? আদেশ। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে এইভাবে প্রশ্ন আসতে পারে যে দেওয়ানি কার্যবিধিতে আদেশ এবং বিধি সমূহ কোন তফসিলে উল্লেখ করা হয়েছে? প্রথম তফসিল। ধন্যবাদ। দ্বিতীয় তফসিল বাতিল, লিখছেন? লেখাই আছে। তৃতীয় তফসিল দেখেন, কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, এবং পাশে লিখে রাখেন ধারা 69। 69, ধারা 69, কালেক্টর কর্তৃক ডিক্রি জারি প্রথম তফসিলে আছে। তৃতীয় তফসিল, তৃতীয় তফসিল, আর এটা ধারা কত? 69। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দাঁড়ান, এটা আমরা সবাই জানি যে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি কত তফসিল? তৃতীয় তফসিল। কিন্তু যদি এইভাবে প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধি কালেক্টর কর্তৃক ডিক্রি জারি তৃতীয় তফসিলের বিষয়বস্তু কোন ধারায় প্রতিফলিত হয়েছে? 69 ধারায়। 69 ধারায়। চতুর্থ তফসিল দেখেন, সংশোধিত আইন সমূহ। সংশোধিত আইন সমূহ, পাশে লিখে রাখেন ধারা 155। সংশোধিত আইন সমূহের পাশে লিখে রাখেন ধারা 155। তাহলে সংশোধিত আইন সমূহ, এই বিষয়সমূহ আছে কত তফসিলে? চতুর্থ তফসিলে। চতুর্থ তফসিলের বিষয়বস্তু প্রতিফলিত হয়েছে কত ধারায়? 155 ধারায়, নাকি? আমি একটু আপনাদের মনে করাই দেই, আমাদের ফৌজদারি কার্যবিধির তৃতীয় তফসিলে আছে, তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা।
ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। আর এটা এই তৃতীয় তফসিলের বিষয়বস্তু আছে 36 ধারায়। আর ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অতিরিক্ত ক্ষমতা, আর এই অতিরিক্ত ক্ষমতা আছে 37 ধারায়। বুঝলেন? ঠিক একই ভাবে দেওয়ানি কার্যবিধির তৃতীয় তফসিলে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, এটা আছে কত ধারায়? 69 ধারায়। আর চতুর্থ তফসিলে আছে সংশোধিত আইন সমূহ, এটা আছে কত ধারায়? 155। পঞ্চম তফসিল তো বাতিল। তো আপনার কষ্ট করে একটু মনে রাখতে হবে যে প্রথম তফসিল আদেশ ও বিধিসমূহ, দ্বিতীয় তফসিল বাতিল, তৃতীয় তফসিলে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি 69 ধারা, চতুর্থ তফসিলে সংশোধিত আইন সমূহ 155 ধারা, আর পঞ্চম তফসিল কি? বাতিল। আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যদি আরো কারো এর আগে থেকে দেওয়ানি কার্যবিধি পড়া থাকে, এবং অনেকের দেওয়ানি কার্যবিধি জটিল লাগে অনেক, আপনি যদি আমাদের ক্লাসগুলো রেগুলার করেন, এখানে থাকেন, আমি বিশ্বাস করি আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, মনোযোগ দিয়ে করেন, আপনার কাছে দেওয়ানি কার্যবিধিতে মজা আছে, অনেক মজা। ফৌজদারি দণ্ডবিধির চেয়েও দেওয়ানি কার্যবিধিতে মজা আছে, যদি মজাটুকু আপনি নিতে পারেন। বুঝছেন? আচ্ছা দেখেন, তো জেনে রাখা ভালোতে আমরা চলে আসি যে ধারা এবং বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে ধারা বহাল থাকবে। তিনটা স্টার দেন, আন্ডারলাইন করে তিনটা স্টার দেন। ধারা এবং বিধির মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা দেখা দেয় তাহলে বহাল থাকবে, কি বলেন? ধারা। আচ্ছা, আমি একটু আপনাদের একটু বুঝাই দিই, শুনেন, এই মনোযোগ দেন। দেওয়ানি কার্যবিধিতে ধারা আছে কয়টা? 158টা। প্রথম তফসিলে আছে কি? আদেশ। আদেশ সমূহ যেটার সমন্বয়ে গঠিত হবে সেটার বলে বিধি। ধরেন একটা ধারা 26 ধারার 26-এর ব্র্যাকেটে 1, 26-এর ব্র্যাকেটে 2, তাহলে ওই ব্র্যাকেটে 1 2 রে কি বলে? উপধারা। বিধি কেন? ধারার যখন ব্র্যাকেটে 1 ব্র্যাকেটে 2 থাকে, ব্র্যাকেটে 3, ওইগুলো হলো ধারার কি? উপধারা। বুঝছেন? আর প্রথম তফসিলে আছে আদেশ। আদেশগুলোতে বলা আছে যে এই আদেশ, প্রথম আদেশের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তা আদেশগুলো যে জিনিসের সমন্বয়ে গঠিত সেটারে কি বলে? বিধি। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি, এখন আমরা চলে আসি ধারা, আদেশ এবং বিধি সংশোধন। আচ্ছা, একজন প্রশ্ন করতেন, স্যার দেওয়ানি কার্যবিধি কি আজকে প্রথম শুরু করছেন? গ্যালাক্সি M12, আগে আপনার পরিচয় দেন। আগে এই জায়গায় যারা যারা আছেন সবাই নাম লিখেন। আর দেওয়ানি কার্যবিধি আজকে প্রথম শুরু করছি, এবং আপনাদের জন্য এটা বোনাস ক্লাস। দেখেন, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ, ধারাসমূহ বলতেন, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ শুধুমাত্র আন্ডারলাইন করবেন জাতীয় সংসদ সংশোধন করতে পারে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ কে সংশোধন করতে পারে? জাতীয় সংসদ। জাতীয় সংসদ হলো হাউস অফ দ্য নেশন। বুঝছেন? আমাদের পার্লামেন্টের নাম হাউস অফ দ্য নেশন, মানে কি? জাতীয় সংসদ। যেখানে প্রথম তফসিলে উল্লেখিত গোল দিবেন আদেশ এবং বিধি সমূহ, গোল দিবেন সংসদ এবং সুপ্রিম কোর্ট। সংসদ এবং সুপ্রিম কোর্ট উভয়ই সংশোধন করতে পারে। তো এখানে যে বিষয়টা দেখেন, যে পরীক্ষায় যেভাবে আসবে যে দেওয়ানি কার্যবিধির যে ধারাসমূহ এটা কে সংশোধন করতে পারে? জাতীয় সংসদ। আর আদেশ আর বিধি, আদেশ আর বিধি এটা সংশোধন করতে পারে কে কে? সংসদও পারে, সুপ্রিম কোর্টও পারে। বুঝছেন? তাহলে ধারা কি সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারে? সুপ্রিম কোর্ট ধারা সংশোধন করতে পারে না। এখন যদি কেউ বলেন যে সুপ্রিম কোর্ট কাকে বলে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের 94 অনুচ্ছেদ অনুসারে প্রতিষ্ঠিত। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সবার উপরে হচ্ছে আপিল বিভাগ, তারপরে হচ্ছে হাইকোর্ট বিভাগ। তারপরে দেখেন, বাংলাদেশ সংবিধানের 65-1 অনুচ্ছেদ অনুসারে সংসদ সকল আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা রাখে। 65-1 পাইছেন? তাহলে এটা আপনাদের পরীক্ষায় আসবে না, এমনি জানা দরকার যে বাংলাদেশের জাতীয় সংসদ, এই যে বর্তমানে শুনেন, বর্তমানে
ফৌজদারি কার্যবিধি সংশোধন করছে, দেওয়ানি কার্যবিধি সংশোধন করছে, করছে না? এই যখন সংসদ থাকে না, অধিবেশনরত থাকে না, তখন বর্তমানে যে সংশোধনী গুলো আনা হয়েছে এটা হলো অর্ডিন্যান্স আকারে, রাষ্ট্রপতি করে। আর যদি সংসদ অধিবেশনরত থাকতো, কোন নির্বাচিত সরকার থাকতো বা সংসদ অধিবেশনরত থাকতো, তাহলে এই আইনগুলো সংশোধন করতো বাংলাদেশ সংবিধানের 65 অনুচ্ছেদ অনুসারে। বুঝেন কিনা? তা যদি বলে যে কোন আইন প্রণয়ন করে বা সংশোধন করে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে? 65 আচ্ছা, অন্যদিকে দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 122 ধারা অনুসারে। কত ধারা? 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন সমূহ বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারে। এটা গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। 122 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট কি কি পারে? বাতিল, পরিবর্তন, সংযোজন করতে পারে। কি করতে? ধারাগুলো না, কি সমূহ? বিধি সমূহ। বিধি সমূহ বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, অথবা কি সংযোজন। বাতিল মানে যেটা আছে সেটা বাদ দেওয়া, পরিবর্তন মানে আছে একটা আছে লেখা আছে সগীর, সে জায়গায় লাগাই দিছে তবির। আর সংযোজন মানে হলো সগীর তো আছেই, সাথে তবিরও থাকবে, এটা হলো সংযোজন। আর বাতিল মানে হলো সগীরে টোটালি বাদ দেওয়া, পরিবর্তন মানে হলো সগীরের জায়গা তবির রে ঢুকানো, আর সংযোজন মানে হলো সগীর তো আছেই, যুক্ত হবে কে? তবির। বুঝছেন? আচ্ছা, তো 122 ধারায় সুপ্রিম কোর্টকে দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন ও সংশোধনের ক্ষমতা দেওয়া হলেও সংবিধানে জাতীয় সংসদকে আইন প্রণয়ন ও সংশোধন করার যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটাকে খর্ব করা হয়নি। কারণ সংবিধান হলো সর্বোচ্চ আইন। জাতীয় সংসদ যে দেওয়ানি কার্যবিধির অধীন আদেশ ও বিধিসমূহ সংশোধন করতে পারে তার বড় উদাহরণ হলো 2012 সালের দেওয়ানি কার্যবিধির সংশোধন। মানে আমরা তো জানি ধারা সংশোধন করে কে? জাতীয় সংসদ। আর আদেশ বিধি সংশোধন করে কে? সুপ্রিম কোর্ট। আর কে? জাতীয় সংসদ। সুপ্রিম কোর্ট তো পারে, এটা দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? 122। আর জাতীয় সংসদও পারে, বলছে এটার বড় উদাহরণ হলো 2012 সালের সংশোধনী। 2012 সালে এই সমন একটু পড়ি দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2012 এর মাধ্যমে জাতীয় সংসদ দেওয়ানি কার্যবিধির 5-1 বিধি, 9 বিধি, 9 ক বিধি প্রতিস্থাপন করে। ওই সকল জায়গায় কি কি আছে আমরা জানবো। আপনি এই জায়গায় যে জিনিসটা গুরুত্বপূর্ণ, অন্য কিছু না পড়লেও সমস্যা নাই, জাস্ট মনে রাখেন যে ধারা সংশোধন করতে পারে কে? জাতীয় সংসদ। আদেশ বা বিধি সংশোধন করতে পারে কে? জাতীয় সংসদ তো পারেই, সেই সাথে কে পারে? সুপ্রিম কোর্টও পারে। এতটুকু মনে রাখলেই হবে। আর সবশেষে এই লাইনটা দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর প্রথম তফসিলে উল্লেখিত আদেশ এবং বিধিসমূহ সুপ্রিম কোর্ট সংশোধন করতে পারলেও বাংলাদেশ সুপ্রিম কোর্ট কখনো এই ক্ষমতা প্রয়োগ করেনি। সুপ্রিম কোর্ট 122 ধারায় ক্ষমতা দিছে যে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধিবিধান সংশোধন করতে পারে, কিন্তু ওনার ক্ষমতা থাকলেও আজ পর্যন্ত তিনি এই ক্ষমতা প্রয়োগ করেননি। তাহলে আজ পর্যন্ত যত দেওয়ানি কার্যবিধিতে যত সংশোধনী এসেছে, এই সংশোধনীগুলি কে করেছে? জাতীয় সংসদ। আর বর্তমানে করলো অর্ডিন্যান্স আকারে রাষ্ট্রপতি। বুঝছেন? কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট 122 ধারায় তাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, তার ক্ষমতা আছে, বাট আজ পর্যন্ত সে এটা কখনোই প্রয়োগ করেনি। একটু মজার উদাহরণ দেই, যারা ওই যে সান্ডা খায়, সান্ডা নাকি, সান্ডা খাওয়া ধরেন ইসলামে বৈধ, হালাল আছে, হালাল আছে, কিন্তু আজ পর্যন্ত আপনি খান নাই। ঠিক একই ভাবে জাতীয় সংসদের ক্ষমতা দিছে কততে? 122, সরি, সুপ্রিম কোর্টের ক্ষমতা দিছে কততে? 122-এ, কিন্তু আজ পর্যন্ত তিনি এই ক্ষমতা এখনো প্রয়োগ করেন নাই। ধন্যবাদ। আমরা একটু সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধি কত সালের আইন? 1908 সালের। এগুলো মোটামুটি পারবেন। 5 নং প্রশ্নটা দেখেন, 5 নং। আচ্ছা, একজন লিখছেন নেটওয়ার্কের সমস্যা, কথা কেটে কেটে আসতেছে, আপনাদের সবারও কি তাই? দয়া করে একটু জানান। আপনারা অন্যরা কি কথা শুনতেছেন? একটু রেসপন্স করেন। সবার সমস্যা হইলে সমস্যা আমার, আর যে কোনো একজনের হইলে সমস্যা তার। একটু জানান অন্যরা, রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, ওয়ানিক শেখ ক্লিয়ার শুনতেছেন, তার মানে সমস্যা আপনার, আমার না। দেখেন, আপনার নেটের সমস্যা, অনিতা।
5 নং প্রশ্নটা দেখেন, যদি কথা ক্লিয়ার শোনা না যায় অবশ্যই আমারে জানাবেন অন্যান্যরা। দেওয়ানি কার্যবিধিতে মোট তফসিল আছে কয়টি? দুইটি, একটি, তিনটি বা কয়টি? পাঁচটি। এখানে উত্তর আছে কয়টা? তিনটা। উত্তর তিনটা হবে না। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে মোট তফসিল মানে বলবৎ আছে কয়টা, তাহলে তিনটা। যদি বলে মোট তফসিল কয়টা, পাঁচটি। বুঝছেন? আচ্ছা, আমি আপনার একটা কথা বলি। ধরেন দেওয়ানি কার্যবিধিতে মোট ধারা আছে 158টা। এখন এই 158টা ধারার মধ্যে অনেক ধারা বাতিল করছে, মাঝখানে অনেক ধারা কি করছে, বাতিল করছে। কিন্তু আমি কি বলতেছি ওই ধারাগুলো বাদ দিয়া? আমি তো বলার সময় কি বলতেছি, মোট ধারা কয়টা? 158টা। তাহলে বাদ দেখার যা দেখ তফসিল আছে কয়টা? 5টা। আর যদি বলে বলবৎ আছে কয়টা, তাইলে তিনটা। আচ্ছা, 6 নম্বরটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত নম্বর তফসিলে আদেশ বা বিধিসমূহ আলোচনা করা হয়েছে? 3টা স্টার দেন, খুবই গুরুত্বপূর্ণ। কত তফসিল? প্রথম তফসিল। 7 নং প্রশ্নটা দেখেন, ধারা এবং বিধির বিধির মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে নিম্নলিখিত কোনটি বহাল থাকবে? ধারা আর বিধির মধ্যে যদি অসামঞ্জস্যতা দেখা দেয় তাহলে ধারা বহাল থাকবে। 8 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ সংশোধন করা যেতে পারে কে কর্তৃক? পার্লামেন্ট কর্তৃক। না না, ধারাসমূহ বলছে, ধারা বলতে ধারাসমূহ কে পারে? পার্লামেন্ট হলো জাতীয় সংসদ। তারপরে এটা দেখেন 9 নাম্বার ভিভিআই, দেওয়ানি কার্যবিধির আদেশ ও বিধিসমূহ। আদেশ ও বিধিসমূহ পার্লামেন্টও পারে, সুপ্রিম কোর্টও পারে। দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধন হয় 2025 সালে, এটা মনে রাখবেন। আর এই জায়গায় কিছু নাই। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি আপনাদের অনলাইন অফলাইন যারা যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। স্যার এমনিতে 25 সালে হুম 25 জানুয়ারি থাকবে না? কোন জানুয়ারি, জাস্ট 25 লেখেন, 2025। কারো প্রশ্ন আছে কিনা অনলাইন অফলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন আছে কারো? স্যার ওই যে দেওয়ানি কার্যবিধি স্যার কত নম্বর আইন? 5 নং আইন লিখে রাখেন। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা পরে আগাই। দেখেন, সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা, রুল মেকিং পাওয়ার অফ সুপ্রিম কোর্ট। প্রথমে দেখেন 2-18-তে বিধি বা রুলের সংজ্ঞা দেওয়া হয়েছে। বিধি বলতে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম, ফর্ম বা দেওয়ানি কার্যবিধির 122 ধারার অধীন প্রণীত নিয়ম বা রুলস। এ জায়গায় বলতেছে, তার আগে একটা কথা বলে রাখি, প্রতিটা আইনের একটা ডেফিনেশন ক্লজ থাকে, ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে। ওই আইনে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা ওই পার্টিকুলার ওই ধারায় দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধিতে সেই ধারাটা হলো 4 ধারা। ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 4 ধারায়। দণ্ডবিধিতে সেটা হলো 6 থেকে 52 ক, 6 ধারা থেকে 52 ক, জেনারেল এক্সপ্লানেশন, জেনারেল এক্সপ্লানেশন। দেওয়ানি কার্যবিধিতে সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 2 ধারায়। কত ধারায়? 2 ধারায়। এই সংজ্ঞাগুলো সামনে আমরা পড়বো, বাট এই জায়গা বিধির সংজ্ঞা দিছে রুল 2-18-তে। কততে? 2-18। 2-18-তে বলতেছে যে প্রথম শিডিউলে বর্ণিত নিয়ম, প্রথম শিডিউলে তো আদেশ আছে না, তাহলে আদেশগুলো কিসের সমন্বয়ে গঠিত? বিধি। আদেশগুলো বিধির সমন্বয়ে, ফরম বা দেওয়ানি কার্যবিধির 122 ধারার অধীন প্রণীত নিয়ম। এছাড়া সুপ্রিম কোর্ট 122 ধারায় যেটা প্রণয়ন করে সেটারও কি বলে? বিধি বলে। তার মানে আদেশ কিসের সমন্বয়ে গঠিত? বিধির সমন্বয়। আবার সুপ্রিম কোর্ট 122 ধারায় যেটা প্রণয়ন করে সেটারও কি বলে? বিধি। এবং বিধির সংজ্ঞা দিছে কততে? 2-18। 2-18। আমরা চলে এসে 122 ধারা। সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা। 122 ধারায় সুপ্রিম কোর্টকে গোল দিবেন, 2টি ক্ষমতা দেওয়া হয়েছে। 2টি শব্দটা গোল দেন, 2টি পাইছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 122 ধারায় সুপ্রিম কোর্টে কয়টা ক্ষমতা দিছে? 2টি। প্রথমে কি দেখেন,
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের পদ্ধতি সম্পর্কিত বিধি প্রণয়নের ক্ষমতা। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো আপিল বিভাগ। তা আপিল বিভাগে একটা দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে, হাইকোর্ট বিভাগে একটা দেওয়ানি মামলা কিভাবে পরিচালিত হবে, এই বিধি প্রণয়নের ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে, এবং সেটাও বলা আছে কত ধারায়? 122 ধারায়। পরেরটা দেখেন, দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে এবং এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম বাতিল, বাতিল শব্দটা বললেন, দেওয়ানি আদালতের পদ্ধতি সম্পর্কে। দেওয়ানি আদালত কোনটা? এই যে আমাদের জেলা পর্যায়ে যেটা দেওয়ানি আদালতের পদ্ধতি, এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম বাতিল। বাতিলের নিচে লেখেন অ্যানুল, ANNUL, ANNUL, বাতিল। ANNUL, অ্যানুল মানে শব্দ, এই শব্দের অর্থ কি? বাতিল। তারপরে পরিবর্তনের নিচে লেখেন অল্টার, ALTER, লিখছেন? পরিবর্তনের ইংরেজি কি? অল্টার বা সংযোজন আছে না, সংযোজনের নিচে লেখেন অ্যাড, ADD, সংযোজন করার ক্ষমতা। তাহলে 122 ধারায় সুপ্রিম কোর্টের কয়টা ক্ষমতা আছে? দুইটি ক্ষমতা। একটা হলো সুপ্রিম কোর্টের উভয় বিভাগের জন্য বিধি প্রণয়ন করতে পারে, এক। আর দেওয়ানি আদালতের কার্য পদ্ধতি, এছাড়া প্রথম তফসিলের যে যে কোনো নিয়ম বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, অথবা কি সংশোধন করতে পারে। বুঝছেন তো? এখন আমরা চলে আসি যে এই যে যে বাতিল পরিবর্তন যে করবে, এই যে যে কমিটি, এটা তো বুঝলাম যে সুপ্রিম কোর্ট করবে, বাট এটা করবে কারা? এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ধারা 123। আন্ডারলাইন করেন, বিধি প্রণয়ন কমিটি, কনস্টিটিউশন অফ রুল কমিটিস, কনস্টিটিউশন অফ রুল কমিটিস, এই নিচে বসেন তাহলে ইয়া হবে, কনস্টিটিউশন অফ রুল কমিটিস। দেখেন, দেওয়ানি কার্যবিধির 122 ধারা বিধি প্রণয়নের যে বিধান আছে, সেই উদ্দেশ্যে 123 ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করা যাবে। কমিটি গঠন, এটা গুরুত্বপূর্ণ। দেখেন, সর্বমোট গোল দিবেন 6 জন সদস্য নিয়ে বিধি প্রণয়ন কমিটি গঠিত হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে যে সর্বমোট কয়জন? 6 জন। আচ্ছা, সদস্যগণ হলো সুপ্রিম কোর্টের, আন্ডারলাইন করবেন, 3 জন বিচারক নিয়ে, যাদের মধ্যে একজন সর্বনিম্ন 3 বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, বিধি প্রণয়ন কমিটি কত ধারায়? 123। সদস্য কয়জন? 6 জন। 6 জনের মধ্যে 3 জন হবে সুপ্রিম কোর্টের বিচারক। এই বিচারক তিনি অ্যাপিলেট ডিভিশনের হতে পারে, হাইকোর্ট ডিভিশনেরও হতে পারে, তবে এর মধ্যে একজন এমন থাকতে হবে যিনি জেলা জজ হিসেবে নিম্ন আদালতে দায়িত্ব পালন করেছে কত বছর? 3 বছর। বুঝছেন? বাদ থাকলো কয়জন? 6 জনের মধ্যে 3 জন পেয়ে গেলাম। উক্ত আদালত, উক্ত আদালত মানে হলো সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করেছে 2 জন অ্যাডভোকেট, এমন 2 জন অ্যাডভোকেট। তো তাহলে সুপ্রিম কোর্টের বিচারক পেলাম 3 জন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পেলাম কয়জন? 2 জন। 5 জন হয়ে গেছে না? আর হাইকোর্ট বিভাগের গোল দিবেন অধীনস্থ, হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। কিসের বিচারক? দেওয়ানি আদালতের, হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। এই হলো কয়জন? 6 জন। এখন এটা মনে রাখা খুব সহজ। দেখেন, 123 1 2 3, এই জায়গায় আছে 3 জন, 2 জন, 1 জন। আবার 123 যোগ করলেও কত হয়? 6 হয়। দেখেন, 123 যোগ করলে 6 হয় না? তাহলে 123 রুল মানে বিধি প্রণয়ন কমিটির সদস্য কয়জন? 6 জন। এর মধ্যে যে 1 2 3, সুপ্রিম কোর্টের বিচারক কয়জন? 3 জন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কয়জন? 2 জন। আর অধীনস্থ আদালতের বিচারক কয়জন? 1 জন। ওই জায়গায় দেখেন, হাইকোর্ট বিভাগের অধীনস্থ দেওয়ানি আদালতের একজন বিচারক। হাইকোর্টের অধীনস্থ কারা? এই দেওয়ানি আদালত। হ্যাঁ, দেওয়ানি আদালতের একজন বিচারক। সে সরকারি জজ থেকে জেলা জজ পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, এটার কথা এখানে বলে নাই। তো তাহলে
বিধি প্রণয়নের ক্ষমতা আছে 122 ধারায়, আর বিধি প্রণয়ন কমিটির কথা বলছে কততে? 123। মোট সদস্য কয়জন? 6 জন। এর মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক কয়জন? 3 জন। এর মধ্যে একজন থাকবে সর্বনিম্ন জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করতে কয়জন? 3 বছর। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কয়জন? 2 জন। আর দেওয়ানি আদালতের বিচারক কয়জন? একজন। এই তো। এখন আমরা একটু চলে আসি যে এই সদস্যদের নিয়োগ দিবে আসলে কে? সদস্যদের নিয়োগ, এই কমিটির সদস্যরা গোল দিবেন প্রধান বিচারপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবে। কে কর্তৃক বলেন? প্রধান বিচারপতি। তিনি উক্ত কমিটির, আন্ডারলাইন করবেন, সভাপতি মনোনীত করবে এবং সাধারণ সম্পাদক নিয়োগ দিবেন। তো তাহলে এই যে আপনার রুল মেকিং কমিটি যেটা আছে, এটা এটা মানে গঠন করে দিবে কে? প্রধান বিচারপতি। আর সভাপতি কে হবে, সাধারণ সম্পাদক কে হবে, সবকিছু নির্ধারণ করে দিবে প্রধান বিচারপতি। মেয়াদ দেখেন, এই কমিটির প্রত্যেক সদস্য, আন্ডারলাইন করবেন, প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত মেয়াদ পর্যন্ত বহাল থাকবে। এই জায়গা বিধি 4 আছে, এই জায়গা লেখেন উপধারা 4। বিধি 4 আছে না? কি লিখবেন? উপধারা 4। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে এই কমিটি গঠন করে দিবে প্রধান বিচারপতি, এই কমিটির সভাপতি সম্পাদক হবে প্রধান বিচারপতি নির্ধারণ করবে, এই কমিটির মেয়াদ কতদিন সেটাও কত? প্রধান বিচারপতি। বুঝছেন? তো তাহলে 122-এ আমরা পেলাম বিধি প্রণয়নের ক্ষমতা, আর বিধি প্রণয়ন কমিটির সদস্যরা কত? 123। কমিটির গঠন আছে 123। আচ্ছা বলেন, রাশিদা আহমেদ, কি প্রশ্ন আছে বলেন। যাদের প্রশ্ন আছে বলেন, এখন আনমিউট করে দিছি, বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। প্রশ্নটা হলো ওই যে স্যার, এই যে আপনি যে বললেন না যে সর্বশেষ সংশোধনী হয় 2025 সালে, কিন্তু এখানে যে জানুয়ারি জানুয়ারি যে আছে স্যার, 25শে জানুয়ারি, এটা কি সাথে হবে 2025-এর সাথে? আপনি যদি হতো আমি বলে দিতাম, শুধু শুধু লিখে রাখেন 2025, আর দরকার নাই। আচ্ছা আচ্ছা আর স্যার, আর আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা বলেন প্রশ্ন বলেন বলেন। আরেকটা প্রশ্ন স্যার, ওই যে এখন যে বললেন যে বিধি 4 কেটে উপধারা 4 লিখতে, তাহলে কি বিধিটা কেটে দিব? কেটে দিয়ে উপধারা লিখলাম স্যার, হ্যাঁ? জি, আমার তো স্ক্রিনে কাটাই আছে দেখেন, কারণ ধারায় তো কখনো বিধি হয় না, ওই জায়গায় আছে উপধারা। হ্যাঁ, ঠিক আছে জি স্যার। থ্যাংক জি। ইউ স্যার, থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন আছে আপনাদের, বলেন। আচ্ছা, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, আমরা পরে আগাই। বিগত বছরের একটা প্রশ্ন এসেছে দেখেন, যে দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? কত ধারা? যদি বলতো বিধি প্রণয়ন কমিটি কত ধারা? 123 ধারা। সেলফ প্র্যাকটিসের 4 নং প্রশ্নটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন কমিটির সদস্য নিয়োগ দেন কে? প্রধান বিচারপতি। 6 নং প্রশ্নটা দেখেন, যে দেওয়ানি কার্যবিধির অধীন বিধি প্রণয়ন কমিটির প্রত্যেক সদস্যের পদের মেয়াদ কতদিন হবে? প্রধান বিচারপতি কর্তৃক উল্লেখিত পদের মেয়াদ পর্যন্ত। 7 নং প্রশ্নটা দেখেন, যে বিধি প্রণয়ন কমিটিতে সুপ্রিম কোর্টের কতজন বিচারক থাকবে? সুপ্রিম কোর্টের 3 জন। বলেন তো আপিল বিভাগের কয়জন? আপিল বিভাগের কয়জন, হাইকোর্ট বিভাগের কয়জন বলছে? তাহলে এটা কার ক্ষমতা? প্রধান বিচারপতির ক্ষমতা। তো আমরা আসরের নামাজের বিরতিতে যাব, ইনশাল্লাহ নামাজ শেষে আবার 10 মিনিট পরে শুরু করব ক্লাস। সবাই লাইনে থাকেন, আমরা নামাজের বিরতিতে যাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে মনে 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 রাখেন, আসার পরে জিজ্ঞাসা করেন। তো বিরতির পরে পড়া শুরু করতেছি। দেখেন, সংজ্ঞা সমূহ, সংজ্ঞা সমূহ বা ডেফিনেশনস, ধারা হচ্ছে 2। দেওয়ানি কার্যবিধিতে যত সংজ্ঞা আছে, এই সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 2 ধারায়। তো একটা সংজ্ঞা অলরেডি আমরা পাইছি, মনে আছে কোনটা? বিধি। বিধির সংজ্ঞা দিছে কততে? 2-18। 2-18। তো এখন সংজ্ঞা সমূহের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা দেখেন, সেটা প্রথমেই বলছে
2-2 এবং 2-14, যেখানে 2-2-তে আলোচনা করছে ডিক্রি এবং 2-14-তে আলোচনা করছে আদেশ। তো এই বিষয়টা আপনাদের আগে থেকে অনেকের পড়া থাকলেও অনেকেই ডিক্রি বা আদেশ নিয়ে আপনারা মানে কনসেপ্ট ক্লিয়ার না, মোটামুটি একটু সন্দিহান যে কখন ডিক্রি কখন আদেশ, এমনি বুঝেন কিন্তু কেউ জিজ্ঞেস করলে বোঝানো কষ্টকর। বাট আজকে একবারে শিখে নেন, আমরা বই পড়বো পরে, আগে আমার কথাগুলো শুনেন। ধরেন একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আরজি দাখিলের মাধ্যমে। আর ওই দেওয়ানি মামলাটার শেষ হয় ডিক্রির মাধ্যমে। আরজিতে আপনি বাদী হয়ে দাবি করতেছেন যে এই দেওয়ানি মামলা আপনি কেন করছেন, কি কি প্রতিকার চান, এটা আপনি চাচ্ছেন কিসের মাধ্যমে? আরজি। এখন আমি কতগুলো কথা বলি, অনলাইন অফলাইনে যারা আছে এগুলো লিখবেন না, আগে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। একটা দেওয়ানি মামলার কতগুলো স্তর আছে দেখেন, আমি একটু বলি, লেখার দরকার নাই, শুনেন। আরজি, আরজির পরে দেয় বিবাদী বরাবর সমন, সমনের পর বিবাদী এসে লিখিত জবাব রিটেন স্টেটমেন্ট দেয়, রিটেন স্টেটমেন্টের পরে উভয় পক্ষ শুনানির জন্য হাজির হবে, হাজির হওয়ার পরে ওই মামলাটা যায় এডিআরে, বিকল্প বিরোধ নিষ্পত্তি, মধ্যস্থতায় পাঠায়, মধ্যস্থতা ব্যর্থ যদি হয় তাহলে ইস্যু গঠন করে, ইস্যু গঠন করে, ইস্যু গঠনের পরে ওই মামলা হয় ডিসকভার এন্ড ইন্সপেকশন, কোর্টে বলে 30 ধারা, 30 ধারা, 30 ধারার পরে আছে হলো আপনার এসডিপিএ, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। এরপরের স্টেপ হচ্ছে পিএইচ, পারেন্টরি হিয়ারিং। তারপরের স্টেপ হচ্ছে এফপিএইচ, ফার্দার পারেন্টরি হিয়ারিং। তারপরের স্টেপ হচ্ছে আর্গুমেন্ট। তারপরের স্টেপ হচ্ছে জাজমেন্ট। জাজমেন্টের পরে হচ্ছে কি? ডিক্রি। বুঝছেন? তাহলে একটা মামলা যখন আরজি দাখিল করে, আরজির প্রেক্ষিতে মামলা যখন চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়, বাদী যা পাইছে কি পাইনে যাই হোক, বাদী ধরে নি আমরা বাদী যা চাইছে বাদীরে তা দিছে, তাহলে আরজিটা নিষ্পত্তি হচ্ছে কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। বুঝছেন? তো তাহলে ডিক্রি আসলে কাকে বলে? ডিক্রি হলো যখন মকদ্দমার পক্ষগণ মানে পক্ষগণের কোনো অধিকার চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয়। চূড়ান্ত ভাবে নিষ্পত্তি মানে হলো একবারে চূড়ান্ত, এই নিয়ে আর কোনো সামনে আর কিছু বলা যাবে না, বা চূড়ান্ত ভাবে শুনে মিলা দেয়, সেটার বলে হচ্ছে ডিক্রি। আর একটা মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, শেষ হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। ডিক্রির মাধ্যমে মামলায় এক পক্ষ জিতে আর এক পক্ষ হারে। বুঝছেন? ব্যতিক্রম আছে, বাট আপাতত এতটুকু মনে রাখেন, ডিক্রির মাধ্যমে এক পক্ষ জিতে আর এক পক্ষ কি হারে। আর ডিক্রির মাধ্যমে কোন মামলার কোন পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। বুঝছেন? আচ্ছা, এখন তাহলে আদেশ কাকে বলে? আদেশ হলো ভাই যে একটা মামলা আমি যে যে আপনার বললাম দাখিল করলো কিসের মাধ্যমে? আরজির মাধ্যমে। আর ডিক্রি পর্যন্ত যাইতে অনেকগুলো স্টেপ আছে না? অনেকগুলো কথা বললাম, হয়তো আবার কারোর মনে আছে হয়তো বা নাই। তাহলে একটা মামলা চলমান থাকা অবস্থায় আদালত বিভিন্ন সময় যে বিভিন্ন সিদ্ধান্তগুলো দেয়, যেটার কার্যকারিতা হচ্ছে ক্ষণস্থায়ী, ধরে রাখেন ক্ষণস্থায়ী, মানে চিরস্থায়ী না, চূড়ান্ত না, সেটা বলে কি? আদেশ। একটা মামলা যখন চলতেছে তখন এক পক্ষ সময়ের আবেদন করছে, সময়ের আবেদন মঞ্জুর করুক বা না করুক, এটা একটা কি? আদেশ। অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করুক বা না করুক, এটা একটা কি? আদেশ। তো যখন একটা মামলা চলমান থাকে, চলমান থাকা অবস্থায় আদালত বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকে, যে সিদ্ধান্তগুলোর কার্যকারিতা কিন্তু চূড়ান্ত না, যে সিদ্ধান্তগুলোর কার্যকারিতা কি? ক্ষণস্থায়ী, ওই সিদ্ধান্তগুলোরে বলে কি? আদেশ। আরো স্পেসিফিক ভাবে বললে, যে দরখাস্তের প্রেক্ষিতে আদালত যেটা দেয় সেটা হচ্ছে আদেশ, আর আরজির প্রেক্ষিতে আদালত যেটা দেয় সেটাকে কি বলে? ডিক্রি। বুঝছেন? তাহলে আমরা বলতে পারি ডিক্রির মাধ্যমে মকদ্দমার পক্ষসমূহের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়, কিন্তু আদেশের মাধ্যমে হয় না। আরজির প্রেক্ষিতে দেয় কি? ডিক্রি। আর আদেশ আর দরখাস্তের প্রেক্ষিতে দেয় কি? আদেশ। বুঝেন কিনা? আচ্ছা, এখন রায় কাকে বলে? আমি এবার একটা মজার উদাহরণ দেই, তারপরে বইতে আসি। বই কেউ পড়েন না, আগে আমার কথা শুনেন। ধরেন ফুটবল খেলতেছে আর্জেন্টিনা ফ্রান্স, ফাইনাল খেলা হয়েছে। তাহলে ফুটবল খেলে 90 মিনিট খেলছে, ওরা আরো 30 মিনিট খেলছে, টাই ব্রেকার যাই হোক না কেন, দিন শেষে আর্জেন্টিনা জিতছে, ফ্রান্স কি? হারছে। তাহলে এই যে যে আর্জেন্টিনা জিতছে, এটা একটা কি? ডিক্রি। বুঝছেন?
আর্জেন্টিনা জিতছে, এটা একটা ডিগ্রি, তার কারণে এই ফলাফলটা চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়েছে। কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে মেসিরে ফাউল করছে, একজনে হলুদ কার্ড দিছে, মেসিরে পেনাল্টি দিছে, এমবাপ্পেরে পেনাল্টি দিছে, এই যে যে বিভিন্ন যে সিদ্ধান্তগুলো একটা ম্যাচ চলমান থাকা অবস্থায়, এটা কি আদেশ। বুঝছেন? তাহলে খেলা চলার সময় যেটা দিচ্ছে ওটা কি আদেশ, আর খেলা যখন রেজাল্ট চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়েছে এটা কি ডিক্রি। ডিক্রি আদেশ তো বুঝছেন। আচ্ছা, এখন রায় কাকে বলে? রায় হলো ভাই একটা ডিক্রি কেন দিল বা একটা আদেশ কেন দিল, এই যে যে বিস্তারিত যে ভিত্তি সময় যে বর্ণনা, এটার বলে হচ্ছে রায়। খেলার উদাহরণ দিয়েই বলি যে আর্জেন্টিনা জিতছে, ফ্রান্স হারছে, তো খেলা শেষে দেখবেন যে একটা স্কোর কার্ড দেখায় যে মেসি 2 গোল দিছে, এমবাপ্পে 3 গোল দিছে, এই দলের হলুদ কার্ড এই কয়খান, এই দলের ফাউল এই কয়টা, এই দলের লাল কার্ড এই কয়টা। এই যে যে বিস্তারিত যে বর্ণনা, এটার বলে কি রায়। মানে একটা ডিক্রি বা আদেশ কেন দিচ্ছে, এই যে যে বিচারকের যে ভিত্তি সমূহের যে বর্ণনা, এটারে বলে হচ্ছে কি রায়। যে আমি এই এই কারণে বাদীর পক্ষে ডিক্রিটা দিলাম, পিডব্লিউ1 এই কথা বলছে, পিডব্লিউ2 এই কথা বলছে, বিচারিক নজির এই কথা আছে, এই যে যে বিস্তারিত যে বর্ণনা, এটারে বলে কি রায়। আর এক পক্ষ জিতছে এক পক্ষ হারছে, এটা কি ডিক্রি। আর মামলা চলাকালীন সময়ে যে বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দিয়েছে, এটা কি আদেশ। তাহলে একটা মামলায় ডিক্রি, আদেশ এবং রায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা অনেকেই বুঝেন না। এবার যদি আমি বলি ডিক্রির সংজ্ঞা দিছে 2-2, আদেশের সংজ্ঞা দিছে 2-14, আর রায়ের সংজ্ঞা দিছে 2-9, 2-9। তাহলে এখন কি বুঝছেন কিনা যে ডিক্রির মাধ্যমে পক্ষগণের অধিকার কি হয় চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়, আদেশের মাধ্যমে কি হয় হয় না। আদেশ কখন দেয়? মামলা চলমান থাকা অবস্থায়। একটা ডিক্রি বা আদেশ কেন দিল, এই যে বিচারক যে বিস্তারিত বর্ণনা দিচ্ছে, এটাকে কি বলে রায়। এবার পড়ি, আশা করি বুঝবেন। আশা করি আপনি যে মানে অনেক কিছু দিয়ে উদাহরণ হয়, ধরেন আপনাদের কিছুদিন আগে এলএলবি রেজাল্ট দিছে, এবং এলএলবি রেজাল্টে আপনি সাথে সাথে জেনে গেলেন যে কত পাইছেন আপনি, সেকেন্ড ক্লাস নাকি, সেকেন্ড, সবাই বলতেছেন যে সেকেন্ড ক্লাস পাইছে। এখন সেকেন্ড ক্লাস আপনি কিভাবে হলো, ভিত্তি সময়ের বর্ণনা, কোন সাবজেক্টে কত পাইছেন, এই সাবজেক্টে এত, এই সাবজেক্টে এত, এই সাবজেক্টে এত, এই যে বর্ণনা, এটা কি বলে রায়। বুঝছেন? দেখেন, তো তাহলে কোন মকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ানি আদালত অনেক বিচারিক সিদ্ধান্ত অ্যাডজুডিকেশন দিতে পারে। আদালতের এই বিচারিক সিদ্ধান্ত 2 প্রকার হতে পারে, আন্ডারলাইন করবেন, একটা হলো ডিক্রি আর একটা হলো কি আদেশ। এখন আদেশে আদেশে আপনাদের সর্বনাশ করে ফেলবে, আমি একটু বলি শুনেন। প্রথম তফসিলে আদেশ আছে কয়টা? 51টা। এখন এই আদেশের সাথে এই আদেশ মিলায়েন না, ওই ধারায় যে কথাগুলো বলছে এটারে বিস্তারিত ব্যাখ্যা করছে ওই 51টা আদেশে, ওই আদেশ হলো এক আলাদা। আর মামলা বিচারের সময় আদালত বিভিন্ন যে সিদ্ধান্ত গুলো দেয় ওটারও কি বলে আদেশ। এখন আপনি যখন প্রথম প্রথম পড়বেন বা যাদের কনসেপ্ট ক্লিয়ার না, তারা ভাববেন যে ওই জায়গায় সিদ্ধান্ত দিচ্ছে ওটাও আদেশ, 51টা আছে ওটাও আদেশ, আবার আপিল যোগ্য আদেশ আছে 43 আদেশে, সেটাও আদেশ। এটা আদেশে আদেশে মাথা খেয়ে ফেললো। তাহলে আপাতত মনে রাখবেন আদালত যে সিদ্ধান্তগুলো দেয় সেটা আদেশ। এছাড়া প্রথম তফসিলে মোট আদেশ আছে কয়টা? 51টা। এইটুক জানেন আগে। তো দেখেন, ডিক্রি ধারা কত? 2-2, আর আদেশ হলো 2-14। আমরা প্রথমে চলে আসি ডিক্রি। ডিক্রির অর্থ, ডিক্রি হলো আদালতের আন্ডারলাইন করবেন আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা গোল দিবেন চূড়ান্ত ভাবে মকদ্দমার, আন্ডারলাইন করবেন বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। সমগ্র অথবা কি বলেন যে কোনো একটা। এখন আপনি সমগ্র বা যে কোনো একটা কেন বললো, ধরেন আপনি একজনের বিরুদ্ধে মামলা করছেন যে ও আপনার বেদখল করছে, ওর কাছে আপনি দখলও চাইতেছেন, আবার বেদখল করার কারণে আপনার অনেক ক্ষতিপূরণ হয়েছে, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণও চাইছে। এখন আদালত আপনার দখল ফিরাই দিছে কিন্তু ওই ক্ষতিপূরণের টাকা দেয় নাই, তার মানে এই জায়গায় পক্ষসমূহের অধিকার নির্ধারণ করছে কিন্তু সমগ্র না। আপনি যা চাইছেন সবকিছু নির্ধারণ করে নাই, একটা দিছে আর একটা দেয় নাই।
আচ্ছা, এখন চলে আসেন আমরা ডিক্রির কতগুলো শর্ত আছে। আহ 2-এর 2 ধারা অনুযায়ী আদালতের কোনো সিদ্ধান্ত ডিক্রি হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। অবশ্যই একটি বিচারিক সিদ্ধান্ত থাকতে হবে। দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান অ্যাডজুডিকেশন। বিচারিক সিদ্ধান্ত মানে হলো যে আর্জি দাখিল করবে, মামলা হবে, একেবারে সব আনুষ্ঠানিকতা শেষ করে দিবে, বুঝছেন? তারপরে দেখেন, এমন বিচারিক সিদ্ধান্ত আনুষ্ঠানিক অভিব্যক্তি থাকতে হবে, ওই একই কথা, আনুষ্ঠানিকভাবে দিতে হবে। 3 নম্বরটা দেখেন, এমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত অবশ্যই গোল দিবেন কোন মকদ্দমায় প্রদত্ত হতে হবে। সাচ অ্যাডজুডিকেশন মাস্ট হ্যাভ বিন ডান ইন এ সুট। কোন মামলায় দিতে হবে। এমন সিদ্ধান্ত মকদ্দমায় গোল দিবেন বিরোধী ও সকল সকল বা যে কোনো একটি বিষয়ের পক্ষগণের অধিকার নির্ধারণ করবে। এমন নির্ধারণ অবশ্যই চূড়ান্ত প্রকৃতির হতে হবে। ডিক্রির মাধ্যমে অধিকার কিভাবে হবে? চূড়ান্ত ভাবে নির্ধারিত হবে। আমরা একটা উদাহরণ পড়ি, দেখেন। করিম খবিরের বিরুদ্ধে একটি বিক্রয় চুক্তি বাস্তবায়নের জন্য মকদ্দমা দায়ের করে। বিক্রয় চুক্তি বাস্তবায়ন হলো যে আমার কাছে একজন একটা সম্পত্তি বিক্রি করতে চাইছিল, এখন আর বিক্রি করতেছে না, তো আমি আদালতে গিয়ে মামলা করে দিলাম যে ইওর অনার, আমাদের মধ্যে বায়না চুক্তি হয়েছে, এখন সে বিক্রি করতে চাইতেছে না, এখন তারে আপনি বিক্রি করতে বাধ্য করেন। এটারে বলে বিক্রয় চুক্তি বাস্তবায়ন। এই মামলা করছে করিম কার বিরুদ্ধে? খবিরের বিরুদ্ধে। আদালত বিচার শেষে সিদ্ধান্ত দেয় যে খবির করিমকে বিক্রয় চুক্তি অনুযায়ী জমিটি অর্পণ করবে। আদালত বলছে যে খবির, তুমি করিমরে জমি বিক্রি করবা, করিমের কাছে জমি বিক্রি করবা। যেহেতু আদালতের এই সিদ্ধান্ত পক্ষসমূহের বিরোধ নির্ণয় করেছে, তাই এটা একটা কি? ডিক্রি। বুঝছেন? অর্থাৎ আমি একটা মামলায় আর্জি দাখিলের মাধ্যমে শুরু হয় এবং সেটা নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? ডিক্রির মাধ্যমে। একটু নতুন একটা জিনিস পড়বো, সেটা হলো ডিক্রি বলে বিবেচিত, এটা বলে ডিম ডিক্রি। ডিম ডিক্রি, ডিম বলার দরকার নাই, ডিম ডয় রশিয়ার ম, ডিম। বুঝছেন? হাঁসের ডিম হইতে পারে, মুরগির ডিম, কোয়েলের ডিম হইতে পারে। শুনেন, ডিম ডিক্রি আসলে কারে বলে ভাই? আগে আমার ব্যাখ্যা শুনেন, তারপরে বইয়ের ভাষা পড়বো। ডিম ডিক্রি মানে হলো, আমি একটু আগে আপনাদের একটা বললাম না যে আর্জি দাখিলের পর অনেকগুলা স্টেপ পার হয়ে তারপরে ডিক্রি দেয় না? যে সমন, লিখিত জবাব, বিচার মানে বিচার্য বিষয় গঠন, তারপরে চূড়ান্ত শুনানি, অধিকতর চূড়ান্ত শুনানি, যুক্তিতর্ক, রায়, তারপরে যে হচ্ছে ডিক্রি। মানে একটা ডিক্রি দিতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো কিছু কিছু ক্ষেত্রে 2টা সিদ্ধান্ত আছে যে এইগুলা জন্য ওই অত স্টেপ পার করার দরকার নাই। সাক্ষ্য গ্রহণ না করেও যদি ওটা সিদ্ধান্ত দেয়, সেটা ডিক্রি হিসেবে গণ্য হবে। এটা বলে ডিম ডিক্রি। মানে হলো যেটা ডিক্রির মতো বৈশিষ্ট্য নাই, তবুও সেটা কি? ডিক্রি। ডিক্রির বৈশিষ্ট্য হইতে হলে তো অনেক গুণাগুণ তার থাকা লাগবে, কিন্তু 2টা সিদ্ধান্ত আছে যে ডিক্রির বৈশিষ্ট্য তার নাই, কিন্তু তবুও সেই 2টা সিদ্ধান্ত কি হিসেবে গণ্য হবে? ডিক্রি হিসেবে গণ্য হবে। এই এটা বলে হচ্ছে কি? ডিক্রি। ডিম ডিক্রি। ডিম মানে হচ্ছে বিবেচিত, বিবেচনা করা আর কি, যে এটা ডিক্রি বলে বিবেচিত হবে। তো বিষয়টা হচ্ছে কিরকম? ধরেন আমি বলি, আমরা যখন পড়া শুরু করবো, 7 আদেশের 11 বিধিতে আছে আরজি খারিজ। আরজি খারিজ মানে হলো যে একটা দেওয়ানি মামলা তো আরজির মাধ্যমে শুরু হয়, এটা তো জানেন। এখন আরজিতে কি কারণে আপনি মামলাটা করছেন সেই কারণই নাই, বা আপনি কোর্ট ফিস ঠিকঠাক মতো দেন নাই, বা আপনি ওই মকদ্দমার মূল্যমান লেখা দরকার ছিল 1 কোটি, লেখছেন 50 লাখ, অথবা মামলাটা করা উচিত ছিল আরো 5 বছর আগে, তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে আইন দ্বারা বাড়িতে হলে, এরকম কোনো কারণ যদি থাকে, তাহলে সেই আরজিটা খারিজ করে দেয়। আরজি পাওয়ার সাথে সাথেই খারিজ করতে পারে, যে আরজি দিছে 2-3 তারিখ যাওয়ার পরে দেখা গেল খারিজ করে দিছে। তো এই যে আরজি খারিজ করে দিল, ওই মামলাটা একটা, ওই যে সিদ্ধান্তটা দিল আরজি খারিজ হচ্ছে একটা কি? ডিক্রি। এবং এই ডিক্রির বলে কি? ডিম ডিক্রি। নরমালি ডিক্রি পেতে গেলে তো অনেক সময় বা অনেক আনুষ্ঠানিকতা শেষ করে তারপরে পেতে হয়, কিন্তু আরজি দিছে, আরজিতে ত্রুটি আছে, সাথে সাথে খারিজ করে দিছে, এই আরজি খারিজও একটা ডিক্রি। যদিও ডিক্রির সকল বৈশিষ্ট্য এর নাই, তবুও এটা কি বলে বিবেচিত হবে? ডিক্রি বলে বিবেচিত হবে। তো যদি বলে যে কয়টা সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তে ডিক্রির বৈশিষ্ট্য নাই বা ডিক্রি হিসেবে বিবেচিত হবে? কয়টা? 2টা। 2টা কি কি আমরা পরে জানতেছি, বাট যেটা এই যে ডিক্রি হিসেবে বিবেচিত হবে, এটারে কি বলে? ডিম ডিক্রি। একটু পড়ি, দেখেন।
আদালতের যে সকল সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত পূরণ করে না সেগুলো ডিক্রি বলে গণ্য হবে না। কিন্তু দেওয়ানি কার্যবিধির অধীন কিছু নির্দিষ্ট আদেশ এবং সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত, আন্ডারলাইন করেন, কিছু নির্দিষ্ট আদেশ এবং সিদ্ধান্ত 2-2 ধারার শর্ত পূরণ করলেও সেগুলো ডিক্রি বলে বিবেচিত হবে, যা ডিম ডিক্রি নামে পরিচিত। দেখেন, একটু মজার কথা বলি তাহলে মনে ভালো থাকবে। ধরেন আপনি যখন কোনো খাবার খাইতেছেন তখন মাছ মাংস রান্না করতে অনেক সময় লাগে, তারপরে যে খান, বিরিয়ানি রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু ঝটপট কি খান, ডিম একটা ভেজে খেয়ে ফেলে নাকি। তো ওই রান্নার সকল শর্ত বিদ্যমান না থাকলেও পেট কিন্তু ভরতেছে। তো এজন্য ওই যে ডিম ডিগ্রি মানে হলো যেটা শর্টকাটে পাচ্ছে সেটা একটা কি ডিম ডিগ্রি, যেমন আর জি দিচ্ছেন সাথে সাথে খারিজ করে দিছে, এটা একটা ডিম ডিগ্রি। আচ্ছা, 2-2 ধারায় বলা হয়েছে আরজি প্রত্যাখ্যান এবং 144 ধারায় বর্ণিত কোন প্রশ্ন নির্ধারণ ইহার অন্তর্ভুক্ত হবে। আরজি প্রত্যাখ্যানটা আন্ডারলাইন করেন, 144 ধারাটা গোল দেন। তার মানে দুইটা সিদ্ধান্ত ডিম ডিক্রি, একটা হলো আরজি প্রত্যাখ্যান আর একটা কি 144 ধারা। কোন আইনের 144 ধারা? দেওয়ানি কার্যবিধির, ফৌজদারির না কিন্তু, দেওয়ানি কার্যবিধির। ইট শ্যাল বি ডিম টু ইনক্লুড দ্য রিজেকশন অফ ক্লেইম। রিজেকশন অফ ক্লেইম শব্দটা গোল দেন, নতুন পুরাতন বইতে নাও থাকতে পারে, সমস্যা নাই। and the determination of any question within section 144। তাহলে যদি বলে যে দেওয়ানি কার্যবিধিতে ডিম ডিক্রি কয়টা? দুইটা। কি কি? আরজি প্রত্যাখ্যান কত ধারা? 144 ধারা। দেখেন, আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ ক্লেইম এবং প্রত্যার্পণ বা রেস্টিটিউশন, প্রত্যার্পণ বা রেস্টিটিউশন আন্ডারলাইন করেন, বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত 2-2 ধারা শর্ত পূরণ না করলেও সেগুলো ডিক্রি বলে গণ্য হয়। প্রত্যার্পণ যে বিষয়টা, প্রত্যার্পণ এটা হলো আছে 144 ধারায়। কত ধারায়? 144 ধারায়। তাহলে আমরা বলতে পারি যে আরজি প্রত্যাখ্যান একটা ডিম ডিক্রি আর প্রত্যার্পণ একটা কি ডিম ডিক্রি, কারণ 2-2 ধারায় এগুলোকে ডিক্রি বলে উল্লেখ করা হয়েছে, যদিও ডিক্রির অন্যান্য শর্তাবলী এরা কি নাও পূরণ করে। সুতরাং 2-2 ধারা অনুযায়ী নিম্নলিখিত দুইটি সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। একটা হলো আরজি প্রত্যাখ্যান বা রিজেকশন অফ ক্লেইম, এর পাশে লেখেন 7 আদেশের 11 বিধি। 7 আদেশের 11 বিধি বা আদেশ 7 বিধি 11, আদেশ 7 বিধি 11। তাহলে আরজি খারিজ কত, আরজি প্রত্যাখ্যান কত, কত আদেশের কত বিধি? 7 আদেশের 11 বিধি। অপরদিকে দেখেন প্রত্যার্পণ বিষয় আদালতের সিদ্ধান্ত, এর পাশে তীর চিহ্ন দিয়ে লেখেন 144 ধারা। 144 ধারা। এই লাইটটা একটু অন করে দেন। আচ্ছা, এখন একটা কথা শুনেন, সেটা হলো এই যে আরজি খারিজ আর প্রত্যার্পণ, এরা সামনে আমরা বিস্তারিত পড়বো। এখানে জাস্ট এতটুকু মনে রাখেন যে আরজি প্রত্যাখ্যান একটা ডিম ডিক্রি আর প্রত্যার্পণ একটা ডিম ডিক্রি। আরজি প্রত্যাখ্যান আছে 7 আদেশের 11 বিধিতে আর প্রত্যার্পণ আছে 144 ধারায়। তো এখানে তাও একটা ধারণা দিছে, দেখেন আরজি প্রত্যাখ্যানে আসেন রিজেকশন অফ ক্লেইমের সিদ্ধান্ত, আদালত কর্তৃক আরজি প্রত্যাখ্যান বা নাকচের সিদ্ধান্ত 2-2 ধারা অনুযায়ী ডিক্রি, অর্থাৎ আদেশ 7-এর 11 বিধিতে উল্লেখিত কোন কারণে, যেমন আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, আরজিতে কি মামলার কারণ, আপনি কি কারণে মামলা করছেন সেটাই ওই জায়গা নাই, বা আপনার ওই মামলা করার কোনো অধিকার নাই। মকদ্দমাটি আইন দ্বারা বারিত হলে, মানে একটা মামলা করার কথা এক আদালতে বা করার কথা ছিল অনেকদিন আগে করে ফেলছেন তামাদি মেয়াদ শেষে, এটা হলো আইন দ্বারা বারিত। আদালত আরজি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। আদালতের আরজি প্রত্যাখ্যানের বা নাকচের এই সিদ্ধান্ত, এই আদেশ ডিক্রি বলে গণ্য হবে। তাহলে আরজি প্রত্যাখ্যান একটা কি ডিক্রি? ডিম ডিক্রি। এখন আসেন প্রত্যার্পণ বা রেস্টিটিউশন। আচ্ছা, আমি আপনারা প্রত্যার্পণ আসলে অনেক গভীরের একটা ব্যাপার, তারপরেও আমি আগে একটু আপনাদের বুঝাই, তারপরে আশা করি এখানে পড়ি। প্রত্যার্পণ শব্দের অর্থ হলো ফিরিয়ে দেওয়া, কি বলেন, বা পুনরুদ্ধার বা ফিরিয়ে দেওয়া। কিভাবে? আমি একটা উদাহরণ দিই, সবাই মনোযোগ দিয়ে শুনেন, লেখার দরকার নাই, কথা শুনেন। দেওয়ানি কার্যবিধিতে যখন বাদী কোনো মামলা করে
বাদী মামলা করার পরে যখন বাদী ডিক্রি পায়, ডিক্রি পাওয়ার পরে ওই ডিক্রির ফল ভোগ করার জন্য আরো আর একটা মামলা করা লাগে, যেটা বলে জারি মামলা। কি বলেন? জারি মামলা। ধরেন উদাহরণস্বরূপ বলি যে শাকিল 5 লক্ষ টাকা আদায়ের জন্য অর্থের মামলা করছে আখিনুরের বিরুদ্ধে, তাহলে এই মামলার বাদী হচ্ছে শাকিল আর বিবাদী কে? আখিনুর। শাকিল মামলায় আদালত শাকিলের পক্ষে ডিক্রি দিয়েছে, অর্থাৎ আদালত মামলায় সাক্ষ্য গ্রহণ করে প্রমাণিত হয়েছে যে শাকিল 5 লক্ষ টাকা আসলেই আখিনুরের কাছে পাবে। তো শাকিল তো ডিক্রি পেল, পাবার সাথে সাথে আখিনুর কিন্তু টাকা দিতে বাধ্য না, বুঝছেন? আখিনুরের কাছ থেকে টাকা আদায় করার জন্য শাকিলকে আরো একটা মামলা করতে হবে, যেটা বলে কি? জারি মামলা। কি মামলা বলেন? জারি মামলা। এখন ধরেন শাকিল ডিক্রি পাওয়ার সাথে সাথে জারি মামলাও করে দিছে। জারি মামলা করলে আদালত আখিনুরের কাছ থেকে, আখিনুরের ধরেন 1 খণ্ড জমি ছিল, আখিনুরের নগদ টাকা পয়সা নাই, আখিনুরের ওই 1 খণ্ড জমি ক্রয় কইরা বিক্রয় কইরা 5 লক্ষ টাকা আদায় করে এই টাকা বুঝাই দিছে কারে? শাকিল। তো শাকিল তো মামলা করছে, জারি মামলাও তার সিদ্ধান্ত পাইছে। এখন আখিনুর তো সংক্ষুব্ধ, আখিনুর মনে করতেছে যে শাকিল আমার কাছে কোনো টাকা পাবে না, আখিনুর তো যায় আপিল করতে, বুঝছেন? আপিলে গিয়ে সিদ্ধান্ত হলো যে আখিনুরের কাছে শাকিল কোনো টাকা পয়সা পাবে না। মানে আপিলে বিচারিক আদালতের সিদ্ধান্ত এটা ঘুরে গেছে কোথায় গিয়ে? আপিলে গিয়ে। কিন্তু অলরেডি তো আখিনুর টাকা পয়সা কি দিয়ে দিছে, তাহলে তখন আখিনুর যখন আপিলে জয়লাভ করলো, তখন আখিনুর যে টাকা পয়সা হারাইছে এই টাকা পয়সা সহ যে এই কয়দিন যে খরচ বরচ হয়েছে বা সুদ সহ আখিনুর যে আবেদনটা করবে এটার বলে প্রত্যার্পণ, যে আমি যা হারাইছিলাম ডিক্রিজারিতে সেটা আমি কি যাচ্ছি? ফেরত যাচ্ছি। এই প্রত্যার্পণের আবেদন করে দেওয়ানি কার্যবিধির 144 ধারায়। আর প্রত্যার্পণের আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাও একটা কি ডিক্রি? ডিম ডিক্রি। বুঝেন কিনা? তাহলে খুব সংক্ষেপে বললে যে জারি মামলায় যা হারাইছেন সেটা যদি আপিলে গিয়ে লাভ করেন, তাহলে ওইটা আবার ফেরত পাওয়ার জন্য যে আবেদন সেটারে কি বলে? প্রত্যার্পণ। দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। কি বোঝেন নাই? বুঝবেনও না, মনের মধ্যে খালি চাপ, ওই কি কি চুই জালের গরুর মাংস, এগুলা মনোযোগ দিয়ে তো শুনেন না। মনের জন্য এটা বুঝতে হলে সাধনার দরকার, একাগ্র চিত্তে তাকাই থাকবেন, শুনবেন, মনের মধ্যে অনেক চিন্তা কাজ করে আপনার। দেখেন আহ না বুঝলে আবার বোঝাবো, আপাতত এই জায়গায় দেখেন সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যার্পণ বিষয়ে আদালতের কোন সিদ্ধান্ত হলো কি বলেন? ডিক্রি। কোন জিনিস আন্ডারলাইন করবেন, তার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার পন্থা হলো প্রত্যার্পণ। তার প্রকৃত মালিক মানে আমি জারি মামলায় যা হারাইছিলাম তা আমি আবার ফেরত চাচ্ছি, এটাই কি? প্রত্যার্পণ। ইংরেজিতে কি বলে? রেস্টিটিউশন। প্রত্যার্পণের নীতি হলো এই যে ডিক্রি সংশোধন বা বাতিলের সময়, ওই যে দেখতেন ডিক্রি সংশোধন বা বাতিল কে করে? আপিল আদালত করে, রিভিশন আদালত করে। ভুল ডিক্রি থেকে মকদ্দমার যে পক্ষ কোনো কিছু লাভ গ্রহণ করেছে, ভুল ডিক্রি থেকে ওই যে শাকিল জয়লাভ করে 5 লক্ষ টাকা পেল, অপর পক্ষকে তা প্রত্যার্পণ বা ফিরিয়ে দিবে যা অপর পক্ষ উক্ত ভুলের ডিক্রির জন্য হারিয়েছিল। তাহলে জারি মামলায় আখিনুর 5 লক্ষ টাকা হারাইছিল, আবার আপিলে গিয়ে আখিনুর জয়লাভ করছে, তাহলে ওই 5 লক্ষ টাকা প্লাস এই যে এতদিনের হয়রানি সুদ সহ আখিনুর যে আবেদন করতেছে এটারে কি বলে? প্রত্যার্পণ। আদালতের ডিক্রি জারিতে এই যে দেখেন আদালতের ডিক্রি জারিতে যে সম্পত্তির দখল গ্রহণ করা হয়, ডিক্রি বাতিল হলে দেওয়ানি কার্যবিধির 144 ধারা অনুসারে ওই সম্পত্তির দখল প্রত্যার্পণ করতে হয় সেই ব্যক্তির নিকট যে ডিক্রি জারিতে উক্ত সম্পত্তির দখল হারিয়েছিল। কোন পক্ষের আবেদন ক্রমে আদালত প্রত্যার্পণের আদেশ দিতে পারে, এমন আদেশ দেওয়ানি কার্যবিধির 2 ধারা অনুযায়ী ডিক্রি বলে গণ্য। এই ফেরদৌস শুনেন, আবার বলি খুব সংক্ষেপে, এই যে শাকিল মামলা করছিল 5 লক্ষ টাকা, আচ্ছা যে কথা বললাম যে শাকিল মামলা করছিল 5 লাখ টাকা আদায়ের জন্য, শাকিল মূল আদালতের ডিক্রি পাইছে, পাওয়ার পরে শাকিল জারি মামলাও করছে, জারি মামলা জারিকারক আদালত ওই আপনার দায়িকের কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করে শাকিল দিয়ে দিছে, শাকিল তো চুপচাপ আছে। এখন যে হারছে তার তো গায়ে জ্বালা ধরছে যে তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না, সে যায় আপিল করছে, আপিলে করে ডিক্রি ঘুরে গেছে, আপিলে আদালত ডিক্রি ঘুরাই দিছে, বললো যে না
এই আখিনুরের কাছে শাকিল কোনো টাকা পয়সা পাবে না, কিন্তু অলরেডি তো চারি মামলায় সে হারাই দিছে, 5 লাখ টাকা সে দিয়ে দিছে না শাকিল রে। তাহলে এখন আপিলে গিয়ে যে সে জয়লাভ করলো, তাহলে এই 5 লক্ষ টাকা এখন শাকিলের কাছ থেকে আদায় করবে না? আমি যা হারাইছিলাম সেটা পুনরায় ফিরে পাওয়ার যে আবেদন, এটা কি বলে? প্রত্যার্পণ। আর এই আবেদনটা করে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। এখন জাস্ট এতটুকু বললাম, সামনে গিয়ে অনেক বিস্তারিত বুঝবেন। প্রত্যার্পণের আবেদন করে দেওয়ানি কার্যবিধির 181 তামাদি আইনের 181 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে, বুঝছেন? আর এখনো আরো অনেক কথা আছে, বললে বুঝবেন না, যতটুকু বলছি এতটুকু মাথায় রাখেন। তাহলে দুইটা সিদ্ধান্ত হচ্ছে আপনার ডিম ডিক্রি, একটা হলো কি রিজেকশন অফ ক্লেম 27/11, আর একটা হলো প্রত্যার্পণ কত 144। যে এতটুকু বুঝেন না তার জন্য মাথায় রাখবেন দুইটা সিদ্ধান্ত ডিম ডিক্রি, আর দি প্রত্যাখ্যান আর একটা কি প্রত্যার্পণ। কথা শেষ। এছাড়া দেখেন 2-2 ধারা অনুযায়ী যে সিদ্ধান্তগুলো ডিক্রি না, তো এটা পড়বো না, কোন কোন সিদ্ধান্ত ডিক্রি না এটা আমরা এই মুহূর্তে পড়বো না, এটা ইয়া করেন, স্কিপ করেন। আমরা ডিক্রির প্রকার ভেদে চলে আসি, কোন কোন সিদ্ধান্ত ডিক্রি না এটা সামনে গিয়ে আমরা অলরেডি বুঝবো। তো ডিক্রির প্রকার ভেদে আসি, দেখেন 2-2 ধারায় ডিক্রির সংজ্ঞায় প্রাথমিক ডিক্রি ও চূড়ান্ত ডিক্রির উল্লেখ আছে। 2-2 ধারার ব্যাখ্যায় প্রাথমিক ডিক্রি চূড়ান্ত ডিক্রির সংজ্ঞা দেওয়া হয়েছে, আবার আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত ডিক্রি উল্লেখ করা হয়েছে। দেখেন ডিক্রির প্রকারভেদ নিয়ে যারা এই বই টই লেখে, নোট বই, আইন পাঠ, প্রিলি মাস্টার বা অন্যান্য যারা আছে, এনাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি আছে। একদল লেখে 2 প্রকার, একদল লেখে 3 প্রকার। একজন লেখে যে প্রাথমিক ডিক্রি চূড়ান্ত ডিক্রি, আর একজন লেখে প্রাথমিক চূড়ান্ত আর আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। এখন আপনাদের ব্যাখ্যা কিছু বলি। সাধারণত আমি যে উদাহরণ আপনাদের দিলাম, এই মামলায় ডিগ্রি তো একটাই হয়, অর্থের মামলায় ডিগ্রি কি একটাই হয়। তবে কিছু কিছু নেচারের মামলা আছে, এই মামলাগুলো আদালত 2টা ডিগ্রি দেয়, প্রথমে দেয় প্রাথমিক ডিগ্রি, তারপরে দেয় চূড়ান্ত ডিগ্রি। ধরেন বাটোয়ারার মামলা, বাটোয়ারার মামলা আদালত প্রথমে দেয় প্রাথমিক ডিগ্রি, পরে দেয় কি চূড়ান্ত ডিগ্রি। তাহলে আপাত দৃষ্টিতে ডিগ্রি হলো 2 প্রকার, একটা হলো প্রাথমিক আর একটা কি চূড়ান্ত। কিছু কিছু মামলার ক্ষেত্রে, সব মামলা না কিন্তু, কি বলেন, কিছু কিছু মামলা। তবে 2-2 যে ব্যাখ্যা, এটা যদি আমরা পর্যালোচনা করি, ডিগ্রি অ্যাকচুয়ালি 3 প্রকার বলা যায়। একটা হলো প্রাথমিক ডিগ্রি 1, তারপরে কি চূড়ান্ত ডিগ্রি 2, আর এক প্রকারের ডিগ্রি আছে যেটা হলো আংশিক প্রাথমিক আর আংশিক চূড়ান্ত। তাহলে আমরা ডিগ্রির প্রকারভেদ কয় প্রকার করব জানেন? 3 প্রকার, প্রাথমিক, চূড়ান্ত, আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। হ্যাঁ, নামাজে যাব আমরা, একটু এইটুকু একটু পড়ে যাই। দেখেন তো 2-2 ধারায় বলা হয়েছে ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য, আন্ডারলাইন করবেন, ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের দরকার থাকে। যখন এমন বিচারিক সিদ্ধান্ত চূড়ান্তভাবে মকদ্দমা নিষ্পত্তি করে, তখন এটা কি হয় চূড়ান্ত ডিগ্রি। এটা আংশিকভাবে প্রাথমিক বা আংশিকভাবে চূড়ান্তও হতে পারে। আমরা নামাজে যাব, তার আগে এখানে একটু পড়ে যাই। দেখেন যে 2-2 ধারায় নিম্নলিখিত গোল দিবেন 3 ধরনের ডিগ্রি আছে। কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের বিস্তারিত একটু পরে পড়তেছি, জাস্ট এখানে একটু দেখে যান। 1 নম্বরে আছে কি প্রাথমিক ডিগ্রি বা প্রিলিমিনারি ডিগ্রি, 2 নম্বরে কি আছে চূড়ান্ত ডিগ্রি বা ফাইনাল ডিগ্রি, আর 3 নম্বরে কি আছে দেখেন আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। আমরা আবারও নামাজে যাচ্ছি, নামাজ শেষে আবার ক্লাস শুরু হবে। দেখেন তাহলে বিরতির আগে আমরা ডিগ্রি পেয়েছি 3 প্রকার। তো তার মধ্যে প্রথম যেটা দেখেন প্রাথমিক ডিগ্রি। তো একটু পড়ি, এটা একটু পড়ি। প্রাথমিক ডিগ্রি, ডিগ্রি তখনই প্রাথমিক হয় যখন মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন থাকে। প্রাথমিক ডিগ্রিটি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয় চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে। নিম্নলিখিত ক্ষেত্রে প্রাথমিক ডিগ্রি প্রদান করে এবং পরবর্তীতে চূড়ান্ত ডিগ্রির মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি হয়। তো এখানে কিছু কিছু মকদ্দমার বিধান লেখছে যে যে মামলাগুলোর ক্ষেত্রে 2টা ডিগ্রি হয়। তো প্রথম যেটা আছে দেখেন ক নম্বরে, দখল এবং মধ্যবর্তী মুনাফার ডিগ্রি। এতটুকু মনে রাখলে হবে, এই জায়গাতে 20 আদেশের পারবিধির আছে পাশে, এটা মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখেন যে দখল আর কি মধ্যবর্তী মুনাফার ডিগ্রি।
খ দেখেন অগ্রক্রয়ের মকদ্দমার ডিক্রি। মধ্যবর্তী মুনাফা কি আমরা সামনে জানবো, সো এখন আর বলতেছি না। অগ্রক্রয়ের মকদ্দমার ডিক্রি 20-27 বিধি, এটা মনে না রাখলেও চলবে। উমা নাম্বারটা দেখেন, উমা বাটোয়ারা বা পৃথক দখলের জন্য মকদ্দমার ডিক্রি। তাহলে আমরা তিন প্রকারের মামলা পেলাম, এই তিনটা স্পেসিফিক ভাবে মনে রাখবেন। একটা হলো দখল আর মধ্যবর্তী মুনাফা, অগ্রক্রয়, আর একটা কি বাটোয়ারা এবং পৃথক দখল, এবং আরেকটা, আর বাকি যে চ ছ জ এখানে আছে দেখেন বন্ধকি সম্পত্তি উদ্ধার, বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার হরণ, ফরক্লোজার, বন্ধকি সম্পত্তি বিক্রয়ের মকদ্দমা, বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার, রিডিমশন। এটা এই ফরক্লোজার আর রিডিমশন এটা এই মুহূর্তে বোঝাতে চাইতেছি না, শুধু শুধু সময়ের অপচয়। এগুলা আসলে আছে আপনার সম্পত্তি হস্তান্তর আইনে। ফরক্লোজার তারপরেও বলি, ফরক্লোজার আসলে কাকে বলে? ফরক্লোজার হলো আপনি একজনের কাছে, ধরেন আপনি ব্যাংকের কাছে আপনার 5 কাঠা জমি বন্ধক রেখে আপনি 5 কোটি টাকা নিছেন। এখন এই 5 কোটি টাকা আপনি শোধ করতে পারেন নাই, এখন ব্যাংক এই 5 কোটি টাকা আদায় করবে না? ও যে 5 কাঠা জমি বন্ধক রাখছে সেটা তো বিক্রি করবে। তো বিক্রি ব্যাংক ইচ্ছা করলে করতে পারবে না, ব্যাংকে আগে মামলা করতে হবে যে অমুকের কাছে আমি এত টাকা পাই, এখন এটা আমার বিক্রি করার অনুমতি দেন, বা এই জমি বিক্রি করে টাকা আদায় করে দেওয়া হোক। এই যে মামলাটা করলো বন্ধক গ্রহীতা, এটা বলে ফরক্লোজার, বুঝছেন? আর বন্ধকে সম্পত্তি উদ্ধার, রিডিমশন। রিডিমশন হলো যে বন্ধক দিছে সে টাকা দিচ্ছে কিন্তু ব্যাংক আমার জমি দিচ্ছে না, ব্যাংকে যে যা আমি বন্ধক রাখছিলাম সেটা আমারে দিচ্ছে না। সো এই যে যে বন্ধক দাতা যে মামলাটা করে এটা হলো বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার, এটা বলে রিডিমশন। সো আপনি আপাতত এত মনে রাখলেও চলবে। মনে রাখবেন বন্ধকের মামলা হইলেই ডিক্রি কয়টা? দুইটা, প্রাথমিক আর চূড়ান্ত। তাহলে আমরা কি কি পেলাম? আহ দখল, মধ্যবর্তী মুনাফা, তারপরে কি অগ্রক্রয় মকদ্দমা, বাটোয়ারা, আর কি বন্ধক। তো এখান থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন মকদ্দমায় প্রাথমিক ডিক্রি হতে পারে, বা নিম্নের কোন মামলায় দুইটা ডিক্রি হতে পারে, এই কতগুলো একটু মনে রাখেন। আচ্ছা, চূড়ান্ত ডিক্রিতে আসেন। চূড়ান্ত ডিক্রি বা ফাইনাল ডিক্রি, মামলা যখন চূড়ান্ত ভাবে নিষ্পত্তি হয় তখন তাকে চূড়ান্ত ডিক্রি বলে। একটি ডিক্রি দুইটি উপায়ে চূড়ান্ত হতে পারে, যথা উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিলের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল করা হয়নি বা বিষয়টি উচ্চ আদালত নিষ্পত্তি করেছে। এটার অর্থ হলো যে একটা ডিক্রি কখন চূড়ান্ত হয়, ধরেন একটা মামলা একটা ডিক্রি দিছে কিন্তু ওই ডিক্রির বিরুদ্ধে আর কেউ আপিল করে নাই, আপিল করে নাই মানে তামাদি মেয়াদ শেষ, তার মানে ডিক্রিটা কি হয়ে গেছে? চূড়ান্ত। আর একটা হলো, আর একটা দেখেন, ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রিটি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করলে। তো আপনি আপাতত এখানে যেটা মনে রাখেন যে প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি, আর একটা কি দেখেন, আংশিক প্রাথমিক আর আংশিক চূড়ান্ত। আংশিক প্রাথমিক এবং আংশিক চূড়ান্ত ডিগ্রি একটি ডিগ্রি হিসেবে গণ্য হবে, অর্থাৎ কোনো একটি ডিগ্রি আংশিক প্রাথমিক হলে অবশিষ্ট হবে আংশিক চূড়ান্ত। এটা অনেক, এবং কোনো ডিগ্রি শুধুমাত্র আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত হতে পারে না। ধরেন মধ্যবর্তীকালীন মুনাফা সহ দখল পুনরুদ্ধারের মকদ্দমায় দখল পুনরুদ্ধারের ডিগ্রি হলো, কিন্তু মধ্যবর্তী মুনাফার ডিগ্রি হলো প্রাথমিক ডিগ্রি। এমন ক্ষেত্রে যদিও একটি ডিগ্রি দেওয়া হয় তবুও এটা আংশিকভাবে প্রাথমিক, আংশিকভাবে চূড়ান্ত। একটু ব্যাখ্যা দেই, মধ্যবর্তী মুনাফা কাকে বলে? মধ্যবর্তী মুনাফা মানে হলো আমারে বেআইনি ভাবে বেদখল করছে। আমি একটা বাড়িতে থাকতাম, 5 তলা বাড়ি, অনেকগুলো ফ্ল্যাট আছে, 20টা ফ্ল্যাট। তা আমারে যে বেআইনি ভাবে বেদখল করছে, তো সে, তার বিরুদ্ধে আমি দখল ফিরে পাওয়ার জন্য কি মামলা করব? দখল পুনরুদ্ধার। আর এই যে 5 বছর ধরে সে আমার ফ্ল্যাটে দখলে আছে, এই যে মানে বাড়িতে আছে 20টা ফ্ল্যাট, তো সে ভাড়া দিয়ে ইনকাম করতেছে। তাহলে এই টাকা পয়সা যে আমি চাবো, যে আমি তো দখল চাই, সেই সাথে সাথে আমার বাড়িতে থাইকা ও যে যে 5 বছর ভাড়া আদায় করছে, এটার বলে মধ্যবর্তী মুনাফা। বুঝছেন? তো তাহলে মধ্যবর্তী মুনাফা এবং দখলের মামলায় আংশিক প্রাথমিক হতে পারে, আংশিক চূড়ান্ত। এত যদি মনে না থাকে জাস্ট মনে রাখবেন ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার, প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। জেনে রাখা ভালো। দেখেন, আপোষ মীমাংসার মাধ্যমে প্রদত্ত ডিগ্রি হলো সোলে ডিগ্রি। এটারে বলতেছে কি কম্প্রোমাইজ ডিগ্রি। এই সাথে সে 3 বিধি, গোল দেন, 3টে স্টার দেন। আপোষ মীমাংসার ডিগ্রি মানে একটা মামলা চলতেছে,
এমন সময় এসে উভয় পক্ষ মিলে গেছে, তখন আদালতে জানাইছে যে ওনার আমরা আপস মীমাংসা করে ফেলছি, আপনি ডিক্রি দেন। তো সেটারে কি বলে? সোলে ডিক্রি। ইংরেজিতে বলে কম্প্রোমাইজ ডিক্রি। এর আরো অনেক নাম আছে। এর সোলে ডিক্রির আর এক নাম আপস সূচক ডিক্রি, সোলে ডিক্রির আর এক নাম সম্মতি সূচক ডিক্রি, আর ইংরেজিতে কম্প্রোমাইজ ডিক্রি আছে, কনসেন্ট ডিক্রি আছে, CONACNT, কনসেন্ট ডিক্রি। বুঝছেন? তাহলে সোলে ডিক্রির আশেপাশে লিখে রাখতে পারেন সোলে ডিক্রি, আপস সূচক ডিক্রি বা সম্মতি সূচক ডিক্রি। সোলে ডিক্রি তো লেখাই আছে, আপস সূচক ডিক্রি লেখেন, লেখেন এই জয়দীপ, জয়দীপ তো লেখেন আপস সূচক ডিক্রি, আবার নিচে লেখেন সম্মতি সূচক ডিক্রি। লিখছেন? এটার ইংরেজিতে কম্প্রোমাইজ ডিক্রি তো আছে, আর একটা লেখেন কনসেন্ট ডিক্রি, CONSENT, কনসেন্ট, কনসেন্ট ডিক্রি, সম্মতি সূচক ডিক্রি, CON স্যার। CONSENT। কনসেন্ট। তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই এই কনসেন্ট ডিক্রি কি, সামনে আবার বিস্তারিত পড়বো, এই জায়গা যত যা শিখতেছেন এটা সামনে সব বিস্তারিত পড়বো। তাহলে কনসেন্ট ডিক্রি আছে 23 আদেশের কত বিধি? 3 বিধি। আর যে প্রত্যাখ্যান আছে 7 আদেশের 11 বিধি। প্রত্যার্পণ আছে কত ধারা? 144 ধারা। ডিক্রির সংজ্ঞা আছে কত ধারা? 2 এর 2। বিধির সংজ্ঞা আছে কত? 2 এর 18। বিধি প্রণয়ন করে সুপ্রিম কোর্ট কত ধারা? 122। বিধি প্রণয়ন কমিটি আছে কত ধারা? 123। এই তো কতগুলো মনে হয়ে গেছে দেখেন। এখন আমরা চলে এসে দেখেন আদেশ 2 এর 14। আদেশ অর্থ হলো দেওয়ানি আদালতের এমন কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত, আন্ডারলাইন করবেন, যা ডিক্রি নয়। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল যে তোমার বাড়ি কোথায়, বলবে যে ওই কোর্টের কাছে। কোর্ট কোথায়? আমার বাড়ির কাছে। তাহলে জায়গা বলতে এমন কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা কি নয়, ডিক্রি নয়। আচ্ছা, যেমন দেওয়ানি আদালত কর্তৃক আর্জি ফেরতের আদেশ, রায়ের পূর্বে ক্রোক, রায়ের পূর্বে আটকের সিদ্ধান্ত হলো আদেশ। এর প্রতিটা বিষয়, আর্জি ফেরত কাকে বলে, রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক কখন করে, রায়ের পূর্বে আটক কখন করে, এর সামনে আমরা বিস্তারিত পড়বো। তো আপাতত জাস্ট মনে রাখেন, আমি যতটুকু বুঝাইছি, আদেশ দেয় কখন? যখন একটা মামলা চলমান থাকে। এবং আদেশ হলো 2 প্রকার, দেখেন গোল দিবেন, আদেশ 2 প্রকার, যথা আপিল যোগ্য আদেশ, অ্যাপিলেবল অর্ডার, এবং আপিল অযোগ্য আদেশ, নন অ্যাপিলেবল অর্ডার। তো আপিল যোগ্য আদেশ আসলে কাকে বলে? আচ্ছা, তার আগে আপনারা, আমি ধরে নিচ্ছি কেউ আপিল কি এই জিনিস জানেন না। আপিল হলো যখন বিচারিক আদালত কোনো সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আবেদন করা যে আমি এই সিদ্ধান্তটার বিরুদ্ধে সংক্ষুব্ধ, হয় আপনি এই সিদ্ধান্ত বাতিল করেন নাহলে পরিবর্তন করেন। এটা হলো কি? আপিল। তো এখন একটা বিধান শুনেন, ডিক্রি তো মোটামুটি বুঝছেন। সাধারণত কিছু ব্যতিক্রম ছাড়া, সামনে পড়বো আমরা, কিছু ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিছু ব্যতিক্রম ছাড়া। কিন্তু সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সেটা, ওই যে দেখছেন, একটা হলো আপিল যোগ্য আদেশ আর একটা কি? আপিল অযোগ্য আদেশ। এখন কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা আবার সামনে, এটা আছে আবার 43 আদেশে, লেখা লাগবে না, নিচে আছে। সকল আদেশ, একটা মামলা চলাকালীন সময় তো অসংখ্য সিদ্ধান্ত দেয়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় এটা আছে কত আদেশে? 43 আদেশে। তো যদি আপনাকে বলে যে আদেশ কত প্রকার? 2 প্রকার। একটা কি? আপিল যোগ্য। আপিল যোগ্য, আর একটা হচ্ছে আপিল অযোগ্য। আচ্ছা, তো এখন আমি চলে আসি, দেখেন যে 2 এর 14 ধারায় আদেশের সংজ্ঞায় সাধারণভাবে ডিক্রির সকল বৈশিষ্ট্য থাকে, কিন্তু যেহেতু এটা মকদ্দমা হতে উৎপত্তি না হয়ে কোনো কার্যধারা থেকে উৎপত্তি হয়, সেহেতু এটাকে ডিক্রি বলা যায় না। একটু এইটা, এই রেফারেন্সটা বলছে শরীয়তুল্লাহ বনাম আশরাফুন, দরকার নাই, যার বইতে নাই দরকার নাই, জেনে রাখা ভালোতে চলে আসেন, জেনে রাখা ভালো। এটা দেখেন যে কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, তা দেওয়ানি কার্যবিধির এই যে আন্ডারলাইন করেন 43 আদেশ এবং 104 ধারায় উল্লেখ করা হয়েছে। 3টা আদেশ, 3টা স্টার দেন। কোন কোন
আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, এটা বলা আছে কততে? 43 আদেশ আর 104 দ্বারা। বুঝছেন? এখন আমরা একটু পার্থক্য করি, আসেন ডিক্রি আর আদেশের ভিতরে পার্থক্য করি। ডিক্রি সংজ্ঞা দিছে 2 এর 2, আদেশের সংজ্ঞা দিছে 2 এর 14। ডিক্রির ক্ষেত্রে আর্জি দায়ের করে, তারপরে আর্জি নিষ্পত্তি হয় ডিক্রির মাধ্যমে। আর আদেশের ক্ষেত্রে দরখাস্ত দেয়, দরখাস্ত নিষ্পত্তি হয় কিসের মাধ্যমে? আদেশের মাধ্যমে। আচ্ছা, ডিক্রি চূড়ান্ত ভাবে পক্ষগণের অধিকার নির্ণয় করে, কিন্তু আদেশ চূড়ান্ত ভাবে নির্ণয় করে না। ডিক্রি 3 প্রকার: প্রাথমিক, চূড়ান্ত, আংশিক প্রাথমিক বা আংশিক। আদেশ কয় প্রকার? আপিল যোগ্য বা আপিল। বুঝছেন? তাহলে এইটারে ইংরেজিতে বলে আদেশ বা অর্ডার, এটারে ইংরেজিতে বলে ডিক্রি বা ডিক্রি। বুঝছেন তো? সাধারণত সকল ডিক্রির বিরুদ্ধে, কিছু ব্যতিক্রম ছাড়া, সকল ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, কিন্তু সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। কোন কোন ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়? এটা আছে 96 ধারায়, 96 ধারায়। আর কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায়? এটা আছে 43 আদেশ আর কত ধারা? 4 ধারা। এই যে একটু পড়ি, দেখেন ডিক্রি এবং আদেশের মধ্যে পার্থক্য। ডিক্রি এবং আদেশের মধ্যে পার্থক্য হলো, ডিক্রি চূড়ান্ত ভাবে মামলার পক্ষদ্বয়ের অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে, কিন্তু আদেশ মামলার পক্ষদ্বয়ের অধিকার এবং কর্তব্য চূড়ান্ত ভাবে নির্ধারণ করতে পারে, আবার নাও পারে। ধরে নেন করে না। প্রত্যেক ডিক্রি আপিলযোগ্য, কিন্তু সাধারণত আদেশ আপিলযোগ্য না। শুধুমাত্র সেই সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায় যেগুলোকে দেওয়ানি কার্যবিধি 43 আদেশে বা 104 ধারায় আপিলযোগ্য আদেশ বলে উল্লেখ করা হয়েছে। তো আমরা এই শেষের পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখেন। দেখেন, সাধারণত আরজিতে গোল দিবেন, আরজিতে যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আদালতের সিদ্ধান্ত হলো ডিক্রি। আরজিতে যে বিষয়ে প্রতিকার চাওয়া হয়েছে সেই বিষয়ে সিদ্ধান্ত হলো কি? ডিক্রি। এবং পিটিশন বা দরখাস্ত দায়েরের মাধ্যমে যে বিষয়ে আদালতের সিদ্ধান্ত চাওয়া হয়েছে সেটা হলো কি? আদেশ। তাহলে আরজির ক্ষেত্রে চাই হলো ডিক্রি, পিটিশন বা দরখাস্তের ক্ষেত্রে দেয় কি? আদেশ। আমরা বিগত বছরের প্রশ্নে আসি, যে ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে। এর অনেকগুলো আমরা জানি না যে কোনটা ডিক্রি, বাট একটা জানি। দেখেন, আরজি প্রত্যাখ্যানের আদেশ। দেখেন, আপনারা যখন এমসিকিউ পরীক্ষা দিবেন তখন এখানে 2 ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন। কিভাবে? কিছু ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর সেটা জানেন, বাকি 3টা আপনি জানেন না। আর কিছু ক্ষেত্রে 4টা অপশনের মধ্যে 3টা জানতেছেন যে এই 3টা উত্তর হচ্ছে না, তাহলে উত্তর কোনটা? আরেকটা। তাহলে আমরা এই প্রশ্নে ধরে নিলাম যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, আরজি ফেরতের আদেশ, আরজি গ্রহণের আদেশ, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, কিন্তু আরজি প্রত্যাখ্যানের আদেশ এটা তো আমি জানি। এটা কি ডিক্রি হিসেবে মর্মে গণ্য হবে, মানে ডিম ডিক্রি কোনটা? আরজি প্রত্যাখ্যানের আদেশ। আচ্ছা, তো এখানে অন্যান্য যে প্রশ্ন আছে এগুলা পারবেন। 4 নাম্বার প্রশ্নটা পড়ি। সিভিল প্রসিডিউর কোডের 144 ধারার অধীন প্রত্যার্পণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটি কি? ডিক্রি। কারণ 144 ধারায় কি বলছে? রেস্টিটিউশন। তারপরে দেখেন 5 নং প্রশ্ন, দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটা কি? ডিক্রি। তো এই জায়গায় সেলফ প্র্যাকটিসের অনেকগুলা প্রশ্ন আছে, এর মধ্যে 10 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, পড়ে নিয়েন। বাদ বাকি সব পড়তে চাচ্ছি না, দরকারও নাই। আর 18-19 নম্বর প্রশ্নটা দেখেন, 18-19 দেওয়ানি কার্যবিধি অনুযায়ী রায় কি? রায় হচ্ছে, দেখেন, যুক্তি বা আদেশের যুক্তি হিসেবে, ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারকের বর্ণনা। এই জায়গায় আছে না যুক্তি বা আদেশের, তো এই জায়গায় যুক্তি কেটে লেখেন ডিক্রি বা আদেশের, যুক্তি কেটে নেন, যুক্তি কেটে লেখেন ডিক্রি বা আদেশের। কি হবে বলেন? ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারকের বর্ণনা। এটা কততে? এটাতে বলা হচ্ছে রায়। রায় আমরা সামনে পড়বো। তারপরেও দেখেন 19 নম্বর প্রশ্নটা দেখেন, যে মামলার শুনানির পর আদালত প্রথমে কোনটা করে? আগে দেয় হচ্ছে রায়, আর তারপরে হচ্ছে কি? ডিক্রি। এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা কেন কেন হইল? আপনারা যখন জাতীয় নির্বাচন হয় বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন নির্বাচন হয়, অনেক কেন্দ্রে ভোটের রেজাল্ট বেসরকারি ভাবে হয়ে যায় নাকি, যে অমুক 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 কেন্দ্রে এই জয়লাভ করছে, ওটা হচ্ছে অমুক অমুক কেন্দ্রে জয়লাভ করছে, এটা হলো রায়।
আর ওই রায়ের মাধ্যমে জেনে গেলাম যে কে জিতছে আর কে হারছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই রেজাল্টটা দেয় কবে? জাতীয় নির্বাচন হোক বা পরে হোক, সরকারিভাবে এটা গেজেট আকারে বের করে। বুঝছেন? তাহলে এইভাবে মনে রাখবেন যে আগে হয় একটা মামলার কি রায়, রায়ের 7 দিনের মধ্যে তাই ডিক্রি, সেটা আমরা 20 আদেশে গিয়ে পড়বো, বাট আপাতত মনে রাখেন আগে হয় রায়, পরে হয় ডিক্রি। আমাদের পড়া আজকে প্রায় শেষ। আর একটু দেখেন, প্রথমে দেখেন 2-7 সরকারি উকিল জিপি, সংক্ষেপে বলে কি জিপি, সরকারি উকিল বা গভর্নমেন্ট লিডার। দেওয়ানি মামলায় রাষ্ট্রপক্ষে যিনি মামলা পরিচালনা করেন তারে কি বলে? জিপি বা গভর্নমেন্ট লিডার। এর পাশে একটু লিখে রাখেন 2-15 উকিল বা প্লিডার। 2-15, 2 ব্র্যাকেটে 15, 2 ব্র্যাকেটে 15। হ্যাঁ ধারা, অবশ্যই ধারা। 2 ব্র্যাকেটে 15, এটা কি বলেন? উকিল। ব্র্যাকেটে লেখেন প্লিডার, প্লিডার বানান পাশেই লেখা আছে। তাহলে সরকারি উকিল 2-7, আর শুধু উকিল কততে? 2-15। এটা খেয়াল রাখেন, গভর্নমেন্ট প্লিডার 2-7, আর শুধু প্লিডার কত? 2-15। সরকারি উকিল বলতে দেওয়ানি কার্যবিধির অধীন সুস্পষ্টভাবে বর্ণিত সকল বা যে কোনো কার্য সম্পাদন করার উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত অফিসারকে বোঝায়, বা সরকারি উকিলের নির্দেশ অনুসারে অপর কোনো উকিলকে বোঝায়। সহজ কথা বললে, দেওয়ানি মামলা রাষ্ট্রপক্ষে যিনি পরিচালনা করে তাকে বলে জিপি বা গভর্নমেন্ট প্লিডার, আর ফৌজদারি মামলা রাষ্ট্রপক্ষে যিনি পরিচালনা করে তারে বলে পিপি। ফৌজদারি কার্যবিধি 492 ধারায় পিপি নিয়োগ দেয় সরকার, কখনো কখনো জেলা ম্যাজিস্ট্রেট। আর এখানে জিপি সম্পর্কে বলছে দেওয়ানি কার্যবিধি 2-7 গভর্নমেন্ট প্লিডার, আর শুধু প্লিডার সম্পর্কে বলছে কত? 2-15। জজ দেখেন, জজ 2-8। বিচারক বা জজ অর্থ হলো দেওয়ানি আদালত পরিচালনাকারী কর্মকর্তা। জাজ মিন্স দ্য প্রিসাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। প্রিসাইডিং অফিসার অফ এ কি সিভিল কোর্ট। তাহলে জাজের সংখ্যা আছে কততে? এখানে একটু লিখে রাখেন, দণ্ডবিধির 19 ধারা। জাজের সংখ্যা দণ্ডবিধির কত ধারা? 19 ধারা। কারণ আপনি যখন পড়তে বসবেন তখন আপনার মনে উঠবে যে জাজ জানো আর কোন জায়গা পড়ছিলাম, আর কোন জায়গা পড়ছিলাম। তো সেটা হলো দণ্ডবিধির কত ধারা? 19 ধারা। শুক্রবার পরীক্ষা দিলাম। আচ্ছা, এই 2-9 দেখেন, জাজমেন্ট। জাজমেন্টের বাংলা কি? রায়। রায় বলতে ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেন, কি কি হিসেবে বলেন? ডিক্রি বা আদেশের যুক্তি হিসেবে বিচারক যে বর্ণনা দেন তা বোঝায়। তো রায় আছে কততে? 2-9। ডিক্রি বা আদেশ কেন দিছে এটা যে বিস্তারিত যে বর্ণনা, এটারে কি বলে? রায়। রায় আছে কততে? 2-9। আচ্ছা, এখন দেখেন, মকদ্দমার শুনানির পর, আন্ডারলাইন করবেন, আদালত রায় ঘোষণা করে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রি প্রদান করে। এই কথাটা বলা হয়েছে 33 ধারা 3টে স্টারটেন। মকদ্দমার শুনানির পরে আগে দিবে হচ্ছে রায়, রায়ের পরে দিবে কি? ডিক্রি। এবং এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 33 ধারায়। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর সেকশন 2-8 এর বিধান অনুসারে জাজ অর্থ কি? প্রিসাইডিং অফিসার অফ এ সিভিল কোর্ট। বুঝছেন না? তারপরে দেখেন, আমরা একটু ডিক্রিদার পড়ি। ডিক্রিদার রে বলে ডিক্রি হোল্ডার। কি বলেন? ডিক্রিদার হলো একটা মামলায় যার পক্ষে ডিক্রি দেয় তার বলে ডিক্রিদার। বাদীর পক্ষে ডিক্রি দিলে এটা বলে ডিক্রিদার। আদালত যে ব্যক্তির পক্ষে, আন্ডারলাইন করবেন, ডিক্রি বা জারি করার যোগ্য কোনো আদেশ দেয়, ডিক্রি বা জারি করার যোগ্য কোনো কি দেয়? আদেশ দেয়, তাকে বলে ডিক্রি হোল্ডার বা ডিক্রি দার। এটা আছে কততে? 2-3। মনে রাখতে হবে কত? 2-3। তারপরে দেখেন ধারা 2-10 দায়িক, জাজমেন্ট ডেটর।
ওই বি সাইলেন্ট থাকবে। কি বলেন? জাজমেন্ট ডেটর। দায়িক আসলে কাকে বলে? দায়িক যার বিরুদ্ধে ডিক্রি হয় তারা বলে দায়িক। বা আরো অনেক বাংলা আছে, রায়ের নির্ণীত দেনাদার বা রায়ের দেনাদার, বা মামলায় যিনি হারে, যার পক্ষে ডিক্রি হয় তাকে বলে ডিক্রিদার, 2-এর 3। আর যার বিপক্ষে ডিক্রি হয় তারে বলে দায়িক বা জাজমেন্ট ডেটর, 2-এর 10। এর আরেকটা নাম আছে রায়ে নির্ণীত দেনাদার। রায়ে নির্ণীত দেনাদার বাংলায় অনেক কিছু বলে, বাট ইংরেজিতে জাজমেন্ট ডেটর। ডেটর বলবেন নাকি কেউ? ডেটর। তো এটা দেখেন যে আদালত যে ব্যক্তির বিরুদ্ধে ডিক্রি বা জারির যোগ্য কোনো আদেশ দেয় সেই দায়ী, সেই ব্যক্তিকে বলে কি বলেন? দায়ী। তো আজকে আমরা কি কি পড়লাম দেখেন, আমি একটু রিভিউ করে দিই 2-4 কথায় যাতে আপনাদের সহজে মনে থাকে। আজকে আমরা প্রথমে পড়লাম যে দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা প্রসিডিউরাল ল। দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম প্রণীত হয় 1859 সালে, অতঃপর 1908 সালে পাশ হয়, 1909 সালে 1 জানুয়ারি হতে কার্যকর হয়। দেওয়ানি কার্যবিধির মোট ধারা 158টা, মোট আদেশ মোট তফসিল 5টা। তফসিলের মধ্যে বলবৎ আছে 3টা, আর দ্বিতীয় আর পঞ্চম তফসিল বাতিল। আর দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধিত হয়েছে 2025 সালে। তো প্রথম তফসিলে আদেশ আছে 51টা এবং বলবৎ আছে 50টা। 51 নম্বর আদেশ বাতিল হয় 1949 সালে, নাকি? প্রথম তফসিলে আছে আদেশ এবং বিধি, দ্বিতীয় তফসিল বাতিল, তৃতীয় তফসিলে আছে কালেক্টর কর্তৃক ডিক্রি জারি, কত ধারা? 69। চতুর্থ তফসিলে আছে সংশোধিত আইন সমূহ, 155 ধারা। 55 তফসিল কি, মানে পঞ্চম তফসিল কি? বাতিল। আচ্ছা, দেওয়ানি কার্যবিধির ধারা সমূহের ব্যাখ্যা দিছে কিসে? আদেশে। আচ্ছা, এখন ধারা এবং আদেশের মধ্যে যদি কোনো সংঘর্ষ বাধে, অসামঞ্জস্য দেখা দেয়, তাহলে প্রাধান্য পাবে কে? ধারা। ধারা সমূহ সংশোধন করতে পারে জাতীয় সংসদ, আদেশ বা বিধি সমূহ সংশোধন করতে পারে জাতীয় সংসদ এবং কে? সুপ্রিম কোর্ট। জাতীয় সংসদ এই কাজটা করে সংবিধানের 65 অনুচ্ছেদ অনুসারে, আর সুপ্রিম কোর্ট করে 122 ধারায়। 122 ধারায় 2টা ক্ষেত্রে বিধি প্রণয়ন করতে পারে, সুপ্রিম কোর্টের 2টা বিভাগের জন্য, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের জন্য, এবং দেওয়ানি নিম্নের দেওয়ানি আদালতের জন্য বা দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি প্রণয়ন করতে পারে। দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন কমিটি আছে 123 ধারায়। কয় সদস্য? 6 জন। 3 জন থাকবে সুপ্রিম কোর্টের বিচারপতি, যার মধ্যে 3 বছর দায়িত্ব পালন করবে একজন জেলা জজ, 2 জন থাকবে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, 1 জন থাকবে নিম্নস্থ দেওয়ানি আদালতের বিচারক। এই কমিটি গঠন, পারিশ্রমিক, মেয়াদ সবকিছু নির্ধারণ করবে প্রধান বিচারপতি। এই সব কথাই বলেছে 123, নাকি? আর বিধির সংজ্ঞা দিছে, বিধির সংজ্ঞা দিছে 2-এর-18 বলেছে যে আপনার আদেশ সমূহ যার সমন্বয়ে গঠিত সেটারও বিধি বলে, আবার 122 ধারায় যেটা প্রণয়ন করে সেটারও বিধি বলে। আচ্ছা, এখন আমরা পড়ছি ডিক্রি। ডিক্রির সংজ্ঞা দিছে 2-এর-2। আরজি প্রেক্ষিতে যেটা দেয় ডিক্রি, ডিক্রির মাধ্যমে মকদ্দমার পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ হয়, কিছু ব্যতিক্রম ছাড়া সকল ডিক্রিই আপিলযোগ্য। ডিক্রি 3 প্রকার: প্রাথমিক ডিক্রি, চূড়ান্ত ডিক্রি, আংশিক প্রাথমিক বা আংশিক চূড়ান্ত। 2টা ডিক্রি হলো ডিম ডিক্রি, একটা হচ্ছে আপনার রিজেকশন অফ প্লেইন্ট, আর একটা হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ। আদেশ, আদেশ মামলা চলাকালীন সময় দিয়ে থাকে। আদেশের কার্যকারিতা সাময়িক, চিরস্থায়ী নয়। আদেশ কয় প্রকার? 2 প্রকার: আপিলযোগ্য আদেশ, আপিল অযোগ্য আদেশ। আদেশ আছে 2-এর-14। আর আপিলযোগ্য আদেশ সম্পর্কে বলছে 43 আদেশে, আর কত? 104 ধারায়। মনে আছে কিনা? আচ্ছা, রায় সম্পর্কে বলছে 2-এর-9। ডিক্রি বা আদেশ কেন দিল এই বিচার বিস্তারিত যে বর্ণনা, এটা বলে হচ্ছে রায়। গভর্নমেন্ট প্লিডার আছে 2-এর-7, শুধু প্লিডার আছে 2-এর-15, জাজ আছে 2-এর-8। 2-এর-8 ডিক্রি যার পক্ষে দেয় তারা বলে ডিক্রি হোল্ডার, 2-এর-3। আর ডিক্রি যার বিপক্ষে দেয় তারা বলে জাজমেন্ট ডেটর, এটা আছে কত? 2-এর-10। এই ছিল আজকের পড়া। সো অনলাইনে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এটা জিজ্ঞাসা করতে পারেন। আর এই যে আমরা আজকে যে দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাস হলো, এই ক্লাসের উপর আগামী বুধবার ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ 20 মার্কের।
বুঝছেন? আজকে যেটা পড়লাম সেটার উপর 20 মার্কের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে আগামী বুধবার। যদি আপনাদের অনলাইন অফলাইন এই মুহূর্তে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।